কেমন আছি এই প্রশ্নের উত্তরটা দেওয়া যতটা সহজ ততটাই কিন্তু কঠিন নিজেকে বলা যে নিজে কেমন আছি। মানসিকভাবে আমরা কেমন আছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের ডেটে দাঁড়িয়ে। শরীর খারাপ হলে আমরা তো ডাক্তারের কাছে যাই, শরীর তো সেরে যায়, কিন্তু মন খারাপ হলে কার কাছে যাব? মন খারাপ হলেও তো কারোর কাছে যেতে হয় যেখানে মনের কথা বলা যায় আর একটু সুস্থও হওয়া যায়। মন খারাপ হলে আমরা যাই মনের ডাক্তারের কাছে। মনের ডাক্তার কি এবং মনের ডাক্তারের কি কাজ সেই সম্বন্ধেই কিন্তু আজকে জানবো। কাঁচা লঙ্কা টকবক্স সিরিজের আজকে একটা খুব স্পেশাল এপিসোড। আজকে আমাদের সাথে আছে শ্রীতমা। শ্রীতমা একজন মনের ডাক্তার। আমি একটু সহজ করেই বললাম, বাকিটা শ্রীতমা বলবে। চলুন আজকে একটু শ্রীতমার সাথে আলাপ করি আর জানি মনের ডাক্তারের কাজ কি, মনের ডাক্তার কি করে। চলুন তাহলে শ্রীতমার সাথে আলাপ করি। কেমন আছো আগে বলো। ভালো আছি। এই প্রশ্নটা ইউজুয়ালি আর কি আমি বেশিরভাগ লোককে জিজ্ঞেস করি, তুমি আমাকে আমি জিজ্ঞেস এটাই করলে। জিজ্ঞাসা করতে চাইছিলাম যে আমি তোমায় জিজ্ঞাসা করলাম যে কেমন আছো। তোমার কাছে যারা মোটামুটি মানে আসে তারা তো খুব একটা ভালো থাকে না বলেই আসে। এবার সেখানে তোমায় কজন প্রশ্ন করে যে তুমি কেমন আছো? না, আজকাল প্রশ্ন করে। প্রশ্ন করে না? হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করে যে আমি কেমন আছি, এবং বেশ চিন্তাও করে যে মেন্টাল হেলথ প্রফেশনালদেরও তো একটা ওয়েলবিং এর জায়গা থাকে। তো সেটা নিয়ে কিন্তু আমি রিসেন্ট কালে অনেককে দেখেছি যে সে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছে হয়তো সেশনেই, যে আমি কেমন আছি, যেটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কারণ তোমাদের বোধহয় এই প্রশ্নগুলো কমই আসে যে আপনার মন কেমন আছে, আপনি কেমন আছেন। এটা একটা খুব কারণ এই প্রশ্নটা করার লোকও কিন্তু জীবন থেকে কমে যাচ্ছে এত ব্যস্ততার মধ্যে। আমি বা কজনকে জিজ্ঞাসা করি যে আপনি কেমন আছেন, তো বা এমনিও সচরাচর আমাদের জীবনে এটা জিজ্ঞাসা করা হয় না। এবার তোমার আমি যে কোনো এপিসোডের শুরুতে যেটা করি সেটা হচ্ছে সবার ছোটবেলাটা তো একটু জানতে চাই, কারণ আমরা তো হুট করে একদিন বড় হয়ে যাইনি। তো ছোটবেলাটা কেমন কেটেছে বলো। ছোটবেলাটা আই হ্যাড আ ভেরি হ্যাপি চাইল্ডহুড। আচ্ছা, মানে আমি বেশিরভাগ চাইল্ডহুডের সময় নিচে কাটিয়েছি। হ্যাঁ, তো আমি যেখানে যে বাড়িটাতে ভাড়া থাকতাম তার পাশের বাড়িটাই, মানে সেম কমপ্লেক্সের মধ্যে, হ্যাঁ, ইমিডিয়েট নেক্সট বাড়িটা হচ্ছে আমার নাচের স্কুল ছিল। আচ্ছা, তো মাঝখানে বাগান ছিল, তো আমি বাগানে খেলতাম, না হলে নাচ করতাম। হ্যাঁ, এইটার মধ্যেই আর কি আমার পুরো ছোটবেলাটা কেটেছে। তো তাছাড়াও এমনিতে মানে ইট ওয়াজ আ হ্যাপি চাইল্ডহুড। হ্যাঁ, যেখানে বন্ধু বান্ধব, খেলাধুলো, হ্যাঁ, ঘুরতে যাওয়া, মানে এগুলোর মধ্যে দিয়ে ওই আজকাল যেরকম খুব হয় যে প্রচন্ড সারাক্ষণ ধরে পড়াশোনা হচ্ছে, প্রচন্ড এইসবের মধ্যেই আর কি, বা কো কারিকুলার অ্যাক্টিভিটি গুলো খুব টাস্কের মতো আর কি, সেই জিনিসটা আমার একদমই ছিল না। ইনফ্যাক্ট আমার মনে আছে যে আমার জুনিয়র একটি মেয়ে ছিল, সেম স্কুলে আমরা পড়তাম, তো সেম জায়গা থেকে বাসে উঠতাম। তো আমি যখন ক্লাস 12 এর পরীক্ষা দিই, তার বাবা খুব কনসার্নড হয়ে, উনি খুব ভালোবাসেন আমাকে, এখনো বাসেন, তো খুব কনসার্নড হয়ে কাকু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে পরীক্ষার তো আর 2 মাস বাকি, তুই কি এবার পড়তে বসবি? তো এইটা আমার মনে হয় যে কোথাও গিয়ে মানে এগুলো বোধহয় চাইল্ডহুড মেমোরিজ তৈরি করতে খুব হেল্প করেছে। তারপর আস্তে আস্তে যখন বড় হলে এই প্রফেশনটা তোমার কেন মনে হলো যে তুমি এই প্রফেশনটায় আসবে? এটা না, মানে বলাটা খুব ডিফিকাল্ট। কোথাও আমার মনে হয় যে আমার একটা কল এসেছিল, হ্যাঁ, যে এখানে আমাকে আসতে হবে, তাই আমি ফাইনালি ল্যান্ড আপ করেছি। তবে এর মধ্যে দুটো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে আমার বাবা, যেহেতু উনি মার্কেটিং এ ছিলেন, তো উনি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রচুর কাজ করতেন, ট্রেনিং দিতেন, এবং সেটা আমার প্রথম এক্সপোজার যে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেক কিছু বোঝা যায় যে মানুষের ভেতরে কি চলছে। আর আমি যেই স্কুলে পড়তাম সেখানে প্রচুর সোশ্যাল ওয়ার্ক করানো হতো। তো সেরকমই একটা সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে আমি একবার একটি জায়গায় গেছিলাম যেখানে, যেটা একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড ছিল, এবং সেটা যাদের একদমই ফিনান্সিয়াল স্টেবিলিটি জায়গা নেই, সেই জায়গায় ফ্রিতে চিকিৎসা হতো এবং ওখানে রাখা হতো, ইনস্টিটিউশনালাইজ করা হতো, এরকম একটা সাইকিয়াট্রিক ওয়ার্ডে। তো ওইটা আমার ফার্স্ট এক্সপোজার ছিল। আমি তখন ক্লাস 9 এ পড়তাম। আমি ফিরে এসে বলেছিলাম যে আমি সাইকোলজি নিয়েই পড়বো। ইনফ্যাক্ট আমি 11-12 এ যখন পড়ি তখন সাইকোলজি ছিল না, এবং আমাদের সময় ওই রেস্ট্রিকশনও ছিল না যে 11-12 এ না থাকলে তুমি পরবর্তীকালে নিতে পারবে না। তো যখন গ্রাজুয়েশনের জন্য ভর্তি হই, আমাকে প্রচুর মানুষ এটা বলেছিল যে তুই ইংলিশ অনার্স নিয়ে নে, ওটা সেফার অপশন। তো মানে আই ওয়াজ হেলবেন্ট যে সাইকোলজি নিতেই হবে। হ্যাঁ, তো আমি জানি না কেন এত ভালোবাসা ছিল, কিন্তু তারপরে দেখলাম যে ভালোবাসাটা আছে, এরকম নয় যে কাজ করতে গিয়ে সেটা চলে গেছে। আচ্ছা, মানে এরকম প্রচন্ড ভাবে আছে। হ্যাঁ নিশ্চয়ই। এবার যেটা প্রশ্ন, খুব তোমাকে একদম স্ট্রেট একটা প্রশ্ন আমি করছি। আজকে ধরো
আজকের ডেটে দাঁড়িয়ে আমরা চারপাশে অনেক ধরনের খবর পাচ্ছি, মানে জীবনটা কেউ শেষ করে দিচ্ছে, কেউ ভালো নেই, তারা কথাগুলো মুখ ফুটে প্রকাশ না করে যেটা করছে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। হুম। আমরা কখন বুঝবো যে আমরা ভালো নেই এবং উই নিড হেল্প? উই নিড হেল্পের জায়গাটা আমার মনে হয় খুব সাবজেক্টিভ। যে একজন মানুষ যাকে দেখে কারোর মনে হচ্ছে না যে তাদের হেল্পের দরকার আছে, সেই মানুষটা নিজের মনে হতে পারে যে আমার কারোর সাথে একটা কথা বলার দরকার আছে। কিন্তু ইন জেনারেল যদি টেকনিক্যালি আমি বলি, তাহলে কয়েকটা ফ্যাক্টর আছে যেগুলো আমরা যদি মাথায় রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে কখন আমাদের হেল্পের দরকার। সেটা হচ্ছে যে আমাদের বেসিক ফাংশনালিটির জায়গাটা যখন নষ্ট হচ্ছে, মানে বন্ধু বান্ধবের সাথে, পরিবারের লোকজনদের সাথে সোশ্যালাইজ করতে ইচ্ছা করছে না, নিজেকে এক জায়গায় গুটিয়ে রেখে দিতে ইচ্ছা করছে, সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে যেতে ইচ্ছা করছে না, বা কিছুই মানে বিছানার থেকে উঠতেই হয়তো ইচ্ছা করছে না। এরকম হতে পারে যে পার্সোনাল লাইফে যা যা জিনিসপত্রগুলো করতে ভালো লাগতো সেগুলো আমি কিছুই করতে চাইছি না, এখন আর এনজয় করছি না। তো এইরকম বেসিক জায়গায়, কাজের জায়গায় অসুবিধা হচ্ছে, হ্যাঁ, হয়তো রোজগারের ক্ষেত্রে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি যে আমি যাচ্ছি না, অ্যাবসেন্টিজম হতে হতে চাকরি চলে গেল। তো এই জায়গাগুলোর মানে বেসিক ফাংশনালিটির জায়গায় যখন অসুবিধা হচ্ছে, আমার এবং আমার সাথে যারা থাকছে আমার জন্য তাদের, এটা যদি হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমার ইমিডিয়েট হেল্পের দরকার। আচ্ছা, এই যে হ্যাঁ ইমিডিয়েট হেল্পের দরকার, এটাও তো বুঝলাম, কিন্তু আমরা মানে আমি যদি আমার নিজের কথাও ভাবি, আমি একটু বলে রাখি, আমি কিন্তু ওর কাছে একটা সময় হেল্প নিতে গেছিলাম, ও আমাকে খুবই হেল্প করেছিল, কিন্তু আমার সেই স্টেপটা নিতে অনেকদিন সময় লেগেছিল। প্রথমত আমরা একটা জিনিস যেটা আমরা বুঝতে পারি না, সেটা হচ্ছে যে কেন আমাদের এটা হচ্ছে। আমাদের তো জ্বর জারি হচ্ছে না, আমাদের তো ওষুধ খেলে ঠিক, এটা তো কোনো কিছু তো ঠিক হবে না। একটা মানুষ কি ঠিক করতে পারে? কারোর সাথে কথা বলে কি এটা ঠিক হওয়া যায়? এই ধরনের চিন্তা ভাবনা থেকে মানুষ এগোতে পারে না। মানে তোমার কি মতামত এখানে? অ্যাওয়ারনেসের অভাব তো আমাদের আছে, কারণ এই যে পুরো কাউন্সেলিং বা সাইকোথেরাপির যে জায়গাটা, এইটার সাথে তো আমরা অভ্যস্ত নই। আমরা ছোটবেলার থেকে আমাদের কেউ শেখায়নি। হয়তো পরের জেনারেশনের ক্ষেত্রে সেম জিনিস হবে না, তারা হয়তো অনেক বেশি অ্যাওয়্যার হবে, কিন্তু আমাদের ছোটবেলা থেকে এই ওরিয়েন্টেশনটা যেহেতু ছিল না, তো ফলে আমাদের এটা বুঝতে অনেকটা সময় লাগে যে বেশিরভাগ সমস্যা আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর ফিজিক্যাল সমস্যাও কিন্তু সাইকোলজিক্যাল কারণের জন্যই হচ্ছে। যেমন মানে ধরো বলা হয় টেকনিক্যালি, এরকম একটা স্ট্যাটিস্টিক্স আছে যে অ্যারাউন্ড 65-70% পিপল যাদেরকে আমরা দেখি যে ডাক্তারের চেম্বারে গেছে অন আ রেগুলার বেসিস, সেই মানুষগুলো কিন্তু যাচ্ছে বিকজ অফ সাম সাইকোলজিক্যাল ইস্যু। কিরকম? যে ধরো আজকে একজন মানুষ, তার হয়তো স্ট্রেসের জায়গা মারাত্মক হয়, আমাদের বেশিরভাগ মানুষেরই তাই। এবার সে হয়তো স্ট্রেস নিয়ে যাচ্ছে না, কি নিয়ে যাচ্ছে? হাই ব্লাড প্রেশার নিয়ে যাচ্ছে, ডায়াবেটিস নিয়ে যাচ্ছে, কোলেস্টেরলের প্রবলেম নিয়ে যাচ্ছে, বা মেটাবলিক ইস্যুস কিছু আছে, সেইগুলো গ্যাস অ্যাসিডিটি বাঙালিদের ফেমাস। তার মধ্যে আমি আমার যেটা হতো, আমি আমার থেকে তোমাকে বলছি যে আমার খাওয়াটা বন্ধ হয়ে গেছিল। আমার মানে সারাদিনে এরকম হতো, আমার খিদেই পেত না। এরকমও গেছে যে আমি একটা দিন খাইনি, জল খেয়েছিলাম। তখন আমার মনে হয়েছে যে এটা তো নর্মাল নয়। তখন আমি কিন্তু ভেবেছি আমার শারীরিক সমস্যা, আমি কিন্তু ভাবিনি যে আমার ভেতরে কোনো কষ্ট হচ্ছে, আমি ভেবেছি আমার শারীরিক সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে তুমি ঠিকই বলেছো, আমরা নর্মাল একজন ডক্টরের কাছে যাওয়াটা প্রেফার করি রাদার দেন আমরা কোনো মনের ডাক্তারে, যেটাকে তোমাকে মনের ডাক্তার বলা যেতে পারে, মনের ডাক্তারের কাছে তো আমরা তখন যাওয়াটা প্রেফার করি না। সেই অ্যাওয়ারনেসটার অভাব এখনো কি অনেকটাই আমাদের সমাজে? হ্যাঁ, অনেকটাই, মানে আমি এটাই মনে করি যে অনেকটাই, যতক্ষণ না আমাদের এমনিতেই না মেডিকেল ফিল্ডে আমাদের ইন্ডিয়ানদের একটা মাইন্ডসেট আছে যে যতক্ষণ না খুব অসুবিধার কোনো জায়গা হচ্ছে ততক্ষণ ডাক্তার দেখানোর দরকার নেই। আর একটা জিনিসও আছে যেটা আমি আমাদের বাঙালির কথাই আমি বলি, কিছু সংখ্যক, আমি যদি আমার বাবার কথা বলি, তাকে আমি কোনোদিনও ডাক্তারের কাছে যেতেই দেখিনি। তার মনে হয় যে আমার যদি একটু ঠান্ডা লেগেছে, একটু জ্বর হয়েছে, আমি জানি প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যায়, ডাক্তারের কাছে যাবোই না। এই মাইন্ডসেটটা কিন্তু তুমি ঠিকই বলেছো, মানে আমাদের প্রত্যেকের মধ্যে আছে যে ডাক্তারের এই সেম জিনিস আমার বাবাও বলেন যে যতদিন না হাত লাগানো হচ্ছে ততদিন আমি ঠিক আছি, মানে একটা কিছু নিয়ে গেলেই 10টা জিনিস বেরোবে, তাই বাবা যাওয়ারই দরকার নেই। তো এই জায়গাটা যখন ফিজিক্যাল ইস্যুস নিয়ে আমাদের আছে, তো
সাইকোলজিক্যাল জায়গাগুলো তো অনেক দূরের, মানে ওগুলো তো লেস প্রায়োরিটি পায় আমাদের জীবনে। যে আমার আজকে পেটে ব্যথা হচ্ছে তার জন্য আমি লিভ নিতে পারি, কিন্তু আমার আজকে মন খারাপ হচ্ছে, আমি কি তার জন্য জব থেকে লিভ পাবো? আমি যদি এটা বলিও যে আমার প্রচন্ড মন খারাপ লাগছে, আই এম নট ইন দ্য রাইট স্টেট অফ মাইন্ড, আমাকে তো কেউ লিভ দেবেও না। তো মেন্টাল হেলথের জায়গাটা আমাদের জীবনে ডেইলি লাইফে অনেক লেস প্রায়োরিটাইজড হয়। তো এটার জন্য কি হয় যে আমরা ডিলে করতে থাকি, আমরা বলতে থাকি যে হ্যাঁ ঠিক আছে আজকে এরকম হয়েছে, ও ঠিক আছে আমি আর একটু জোর করে যদি আর কি এফর্টটা নিয়ে নিই তাহলেই এরকম হবে যে ঠিক হয়ে যাচ্ছে জিনিসটা। তো এইটা করতে করতে ডিলে হয়। আর তোমার মনে হয় না যে আমাদের সবার মধ্যে একটা খুব মেন্টাল ব্লকেজ আছে যে মানে আমি যদি কোনো কারোর কাছ থেকে কাউন্সিলিং করাই, কারোর কাছে থেরাপি নিতে যাই, তাহলে লোকে আমাকে পাগল বলবে। হ্যাঁ, এবং আছে, এবং না যদি আমি সত্যি বলি এটা তো হয়ও, যে আজকে যখনই এটা জানাজানি হয়ে গেল যে কারোর একটা কাউন্সেলিং এর জায়গাটা এতটার শহুরে জায়গায় হয় বলে আমার মনে হয় না, কিন্তু ধরো একজন মানুষ তার কোনো একটা সাইকিয়াট্রিক কারণের জন্য সে হসপিটালাইজড হয়েছে বা ধরো ইনস্টিটিউশনালাইজড হয়েছে 1 সপ্তাহের জন্য, এই 1 সপ্তাহ পরে সে ফেরত আসলো। এই ফেরত আসার পরে তাকে তো মানে সবাই কিরকম একটা অদ্ভুত চোখে দেখে, বাড়ির লোকে দেখে, কাজের জায়গায় দেখে, বন্ধু বান্ধব, মানে সবাই না একটু। আমি যেরকম রিসেন্টলি একটা ঘটনা আমি বলবো যে আমার এক ক্লায়েন্ট, উনি কিন্তু এই দেশে থাকেন না, হ্যাঁ বিদেশে থাকেন, এবং যথেষ্ট ভালো এস্টাবলিশ সোশ্যালি, হ্যাঁ প্রফেশনালি সব জায়গাতে। এবার ন্যাচারালি সব জায়গাতেই যেরকম ইন্ডিয়ানদের কমিউনিটি থাকে ওখানেও আছে। ওনার কিছু সমস্যা হচ্ছিল, যে সমস্যাগুলোতে উনি খুব ওপেনলি সেটা নিয়ে আলোচনা করেছেন, এবং করার পরে উনি কিন্তু সেশনে আমাকে বারে বারে বললেন যে আমি এই আলোচনাটা করে খুব ভুল করেছি, কারণ আমাকে সবাই খুব অবাক চোখে দেখছে, বলছে যে এই ওর তো একটু সমস্যা আছে, বলছে এত জ্ঞান দিচ্ছে সবাই বসে বসে, এই তুমি এটা করো, তুমি ওটা করো, করলেই তুমি ঠিক হয়ে যাবে, এগুলো কোনো ব্যাপারই না। এই যে জিনিসটা, এইটাকে না প্রচুর মানুষ ভয় পায়, যে এই যে একটা অদ্ভুত সিম্পাথির জায়গা, অদ্ভুত রকম ভাবে দেখার জায়গা, বলার যে ওই না ওর তো একটু অসুবিধা আছে, এইগুলোতে না মানুষ খুব মানে কেউ তো চায় না যে তাকে এই জিনিসটা ফেস করতে হোক। তো সমাজে এটা হয় বলে আমাদের ইনহিবিশনটা আছে, যেদিন হওয়া বন্ধ হয়ে যাবে ইনহিবিশনটাও বন্ধ হয়ে যাবে, সেটা উপেক্ষা করাটা তো এত সহজ নয়। কিন্তু সেই জিনিসটা কি তো মানে এত ইজি আমাদের সমাজে এই জিনিসটাকে এতটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করা, এবং সেটা মানে আমি যদি আমার একজন চেনাশোনা একজন মানুষকে দেখি, তাকে সেই সিম্প্যাথিটা আমি তাকে দিতে পারছি, যে না মানে তাকে আমি ব্যঙ্গ করছি না, ব্যঙ্গ না করে তাকে আমি সিম্প্যাথি দিচ্ছি যে না সব ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। তাকে ধরো এটা কোনো ব্যাপার না, এটাকে আমি যে ব্যঙ্গ করে বলছি, এটাকে যদি আমি একটু ভালোবেসে বলি যে শরীর খারাপও ঠিক হয়ে যায়, তুমিও একদিন, তোমার মনটাও একদিন ভালো হয়ে যাবে, এরকম লোকও তো দরকার। দরকার। এবং আমার মনে হয় যে আমরা না অ্যাকচুয়ালি জানি না যে এইরকম সিচুয়েশনে কি বলতে হবে। মানে যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে একজন মানুষ সে হয়তো এবার একটা কোনো মানে সোশ্যাল গ্যাদারিং এ তার সাথে বাকিদের দেখা হলো, আমরা কিন্তু বেশিরভাগ মানুষই জানি না যে সেই মানুষটাকে কি বলবো, রাইট, কারণ আমাদের সেই অ্যাওয়ারনেসটাই নেই। এবার এই জায়গাগুলোর যদি আলোচনা, ট্রেনিং, হ্যাঁ ছোট ছোট ওয়ার্কশপ, অ্যাওয়ারনেস ইভেন্টস, এগুলো যদি কনস্ট্যান্টলি হতে থাকে, আমার মনে হয় যে কোথাও আমাদের অ্যাওয়ারনেসের জায়গাগুলো বাড়লে পরে বাকি জিনিসটাও আর কি। মানে এই যে ওয়ার্কশপের কথা তুমি বললে বা ইভেন্টস এর কথাগুলো বললে, সেগুলো কি আমাদের এখানে হচ্ছে এখন? অর্গানাইজেশন বেসড হচ্ছে, স্কুল বা এডুকেশনাল ইনস্টিটিউটে প্রচুর হচ্ছে। আচ্ছা, কর্পোরেট অফিসেসে কিছু কিছু হচ্ছে, কিছু আমি খুব ছোট অর্গানাইজেশনও দেখেছি যারা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং কাজ করেছে যে তাদের যেন প্রত্যেকটা এমপ্লয়ের মেন্টাল হেলথের জায়গাগুলো ঠিকঠাক থাকে, এগুলো নিয়ে তারা কাজ করেছে, কিন্তু বেশিরভাগ জায়গায় তো এগুলো করে না। তো যত বেশি এই জিনিসগুলো হবে, আমার মনে হয় যে মানে সোশ্যাল সেটআপেও, যে পাড়ার ক্লাবে, হ্যাঁ বা এরকম জায়গাগুলোতেও যখন এটা চলে আসবে, তখন না অনেক মানুষের মধ্যে ছড়াবে। পাড়ার মধ্যে তো মনে হয় না এটা হবে বলে, কারণ আমি খুব সিরিয়াস কথা থেকে খুব একটা হাসির কথাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এখন এটা ভাবতেই পারি না যে আমার পাড়ার মধ্যে যদি আমার পাশের বাড়ি, সামনের বাড়ি, পেছনের বাড়ির কাকিমা, দিদিমারা বা জেঠিমারা জানতে পারে যে আমি থেরাপি নিচ্ছি,
তাহলে তো মোটামুটি আমি আমার মা বাবা সবাই শেষ, মোটামুটি এত কথা শুনতে হবে। তো এই মানে পাড়ার মধ্যে জিনিসটা ঠিক হতে আমার মনে হয় আমাদের পরের জেনারেশনে গিয়ে আমরা হয়তো আশা করতে পারি যে তারা অনেক বেশি একদম এই জিনিসগুলোকে সিরিয়াসলি নেবে, মজা করবে না, বরঞ্চ ভালোবেসে অ্যাকসেপ্ট করতে পারবে এই জিনিসগুলো, সেটাই আশা রাখতে পারি আমাদের পরের জেনারেশনের তরফ থেকে। আমার তুমি না এই কথাটা বললে এতে আমার একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আমি কাউন্সেলিং এর জায়গাটা প্রথম শুরু করেছিলাম আমার বাড়িতে। হ্যাঁ, আমার যেটা ঘর ছিল সেই ঘরটাকে কনভার্ট করে, কারণ আমি তখন আর ওখানে থাকছিলাম না। আচ্ছা তো এই রকম সেটআপে আমি দেখেছি যে প্রচুর মানুষ আমাকে এই কথাটা বলেছেন যে আপনি না এইখানেই সেটআপটা রাখবেন, অন্য জায়গায় মানে একটা চেম্বার সুলভ আর কি যদি খুব সেটআপ হয়ে যায় সেখানে ওটাকে শিফট করবেন না। তো আমি এরকম কিছু মানুষকে জিজ্ঞেস করেছি যে কেন, তাদের অনেক বেশি কমফোর্টেবল মনে হয় এটা লোককে বলতে যে আমি কারোর বাড়িতে যাচ্ছি, রাইট। একটা কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের চেম্বারে যাচ্ছি থেকে তার বাড়িতে যাচ্ছি বলতে যে হ্যাঁ আমার এক বন্ধুর বাড়িতে গেলাম, আমার পরিচিত একজন তার বাড়িতে একটুখানি যাচ্ছি, এইটা অন্য লোককে বলতে অনেকটা অনেকটা সুবিধা সুবিধা হয়, এটা ইজি হয়, মানে কাউকে তো প্রশ্ন করতে হবে না, লোকে তো প্রশ্নেরও শেষ নেই। আজকে তো যদি কেউ জানতে পারে যে আমি কারোর কাছে থেরাপি নিয়ে যাচ্ছি, কেন, কি হয়েছে, এই যে প্রচুর প্রশ্ন, মানুষ তো ভীষণ ইন্টারফেয়ারও করে। এটাও তো একটা ঘটনা যে আমি ধরো আজকে কোথাও একটা গেলাম, জানতে পারলো যে আমি কোথাও একটা থেরাপি নিচ্ছি, কেউ কিছুটা প্রথমে তো মানে অন্য চোখে দেখবে এবং তারপর প্রচুর প্রশ্নও করবে, তুমি কোনোটাতেই থামাতে পারবে না। হ্যাঁ, আসলে মানুষ তো আমরা খুব যদি নিজেরা curious। খুব মানে অ্যাওয়ার না হই, আমার মনে হয় কোনো কিছুই ঠিক হবে না। আচ্ছা, এবার একটু তোমাকে একটু অন্য টপিকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে এই যে এত কিছু নিয়ে যখন কথা হচ্ছে, আমি একটু বয়স ধরে এগোই, মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি, খারাপ লাগছে, মন ভালো নেই, এই জিনিসগুলো ছোট থেকে বয়স্ক মানুষ সবারই হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে কি হচ্ছে বলে তোমার বেশি মনে হয়? কারণ আজকালকার দিনে বাচ্চারাও কিন্তু আহ শুনছি যে তারাও ডিপ্রেশন ব্যাপারটা বুঝে গেছে। বাচ্চাদের ইনফ্যাক্ট দেখা যাচ্ছে যে 4 বছর বয়সের পর থেকেই বাচ্চাদের ডিপ্রেশন ডায়াগনোসড হতে পারে আর কি। আচ্ছা। মানে একটা 4 বছরের বাচ্চা তার কি ডিপ্রেশন হতে পারে এটা আমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, কিন্তু যেহেতু ডিসঅর্ডার যদি আমরা আসি, ডিপ্রেশনের তো একটা জায়গা হচ্ছে যে যেটা নন ক্লিনিক্যাল একটা জায়গা, যেখানে আমার মন খারাপটা রেগুলার বেসিসে হচ্ছে কিন্তু সেটার সিমটমস গুলো কোথাও বলছে যে এটা ডিসঅর্ডারের দিকে টার্ন নিতে পারে। আর একটা হচ্ছে যেখানে ক্লিনিক্যালি আমার ডিসঅর্ডারটা ডেভেলপ করে গেছে ভেতরে। তো এই জায়গায় তো বিভিন্ন রকমের, তার মধ্যে কিছু ফিজিওলজিক্যাল কারণও তো থাকে যে মেবি হয়তো আগের জেনারেশনের ডিপ্রেশন আছে বা কিছু, কিন্তু ইন জেনারেল দেখা যাচ্ছে যে বাচ্চাদের যেহেতু প্রেশারের জায়গাটা অনেক বেশি থাকে, এক্সপেকটেশনের জায়গা অনেক বেশি থাকে, বাচ্চারা খুব ছোট থেকে প্রচন্ড অ্যাটেনশন পেতে অভ্যস্ত। মানে একটা মোটামুটি তুমি 8 থেকে 11 মাসের বাচ্চাকে দেখবে যে সে এখন শিখে গেছে যে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে যখন সেলফিটা তোলা হবে, যখন কেউ তার ছবি তুলছে। তো আমরা সবকিছু যেহেতু জন্মানোর পর থেকেই রেকর্ড করা শুরু করছি বাচ্চার, তো বাচ্চা ন্যাচারালি জানে যে তার অ্যাটেনশনটা আর কি সে এমনি পায়। আর এই জিনিসগুলো করতে করতে যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোথাও যদি কোনো ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয় বা কোনো জায়গায় যদি হার্ডশিপটা একটু বেশি ফেস করতে হয়, তার কোথাও ওই জায়গাকার রেজিস্ট্যান্স গুলো তৈরি হচ্ছে না বেশিরভাগ বাচ্চাদের। তো এইগুলো নিয়ে তার বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে। তার একটা তো লো মুডের জায়গা থাকতেই পারে আর কি, সেটা হতে পারে অ্যাংশাস, প্রচুর বাচ্চারা আজকাল অ্যাংশাস হচ্ছে, তাদের পরীক্ষার আগে বিভিন্ন রকমের শরীর খারাপ, পরীক্ষা দিতে গিয়ে প্যানিক অ্যাটাকের জায়গা, এরকম ধরনের বিভিন্ন জিনিস হচ্ছে। বাচ্চাদের প্রচুর এক্সটার্নালাইজিং প্রবলেমও হচ্ছে, যে ভীষণ ভায়োলেন্ট, এমন মারামারি করে আসলো, এমন ভাবে মেরে দিল, হ্যাঁ, ও কোনো একজন ক্লাসমেটকে মেবি হয়তো, যে সেই জায়গায় সে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে গেল। রেস্টলেসনেস এর জায়গা বাচ্চাদের মধ্যে খুব বেড়ে গেছে রিসেন্ট কালে। যদি অ্যাভারেজ ক্লাসরুম দেখা যায় তাহলে দেখা যাবে যে বড় সংখ্যক বাচ্চাই হলো যারা দুরন্ত, যারা এক জায়গায় বসতে পারছে না, একটা জিনিস বেশিক্ষণ ধরে সাস্টেন করতে পারছে না, ক্লাসের পড়া শেষ করতে অসুবিধা হচ্ছে। তো এই জাতীয় সমস্যাগুলো বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় আজকাল। এমনি যদি কোনো পেরেন্টস বা পেরেন্ট, এখন তো অনেকেই সিঙ্গেল মাদার, অনেকেই একসাথেই বড় করছে, সেইগুলো থেকেও তো বাচ্চার মনের মধ্যে একটা প্রেশার পড়ে।
যে যদি বাবা মাকেও একটা খুব খারাপ জায়গা থেকে গো থ্রু করতে দেখে, সেগুলো থেকেও তো একটা প্রেশার পড়ে। সেই ধরনের বাবা মাকে তুমি কি বলতে চাও? বাচ্চাদের প্রতি কতটা সহানুভূতিশীল হওয়া উচিত? দেখো, বাবা মা একসাথে থাকুক বা হুম। আলাদা থাকুক, হুম হুম বাচ্চা কিভাবে জগৎকে দেখবে তার প্রথম ইন্ডিকেটরটা হচ্ছে বাবা মা কিভাবে জগৎকে দেখাচ্ছে বাচ্চাটাকে। হুম বাবা মা যদি আহ, যখন বাচ্চার ইমেজ তৈরি হচ্ছে যে আমি বাবাকে খুব ভালোবাসি, আমি মাকে খুব ভালোবাসি, সেই সময় একজন প্যারেন্ট যদি আর একজন প্যারেন্ট সম্বন্ধে খুব বাজে কথা বলে বা হুম। দেখতে পায় যে নিজেদের মধ্যে খুব ঝগড়াঝাটি হুম। ঝামেলা করছে, অনেক কিছু এই ধরনের অশান্তি হচ্ছে, সেই জায়গায় না বাচ্চার মধ্যে ইনসিকিউরিটি ডেভেলপ হুম, করে। হুম, বাচ্চা বুঝতে পারে না যে আমার কিভাবে রিয়াক্ট করা উচিত, হুম, আমার কি এটা বললে অসুবিধা হবে, মায়ের সামনে বললে কি হুম, অসুবিধা হুম, হবে যে আমি বাবাকে মিস করছি বা আমি হুম, বাবাকে চাইছি। হুম। তো মা বাবার ইমোশনাল ম্যাচিউরিটি আমার মনে হয় বাচ্চাকে মানুষ করার সময় ভীষণ ভীষণ প্রয়োজনীয়, ভীষণ আর একটা প্রয়োজনীয়। জিনিস সেটা হচ্ছে যে আমি যে ধরো যেভাবে বড় হয়েছি, আমি আমার মাকে ভীষণ ভয় পেতাম, কারণ মা ভীষণ শাসনে রাখতো। আর আমার বাবা ভীষণই আমাকে সেই জায়গাটা থেকে মানে কোনোদিনও আমাকে বকাঝকা করেনি, খুব প্যাম্পার করেছে। একটা ব্যালেন্স ওয়েতে বড় হয়েছি। এখন তো মেয়েরা একটা সময়, মেয়ে হোক ছেলে হোক, বড় হয়ে গেলে যেটা হয় মা বাবা বাচ্চা হয়ে যায়। হুম। তো এই যে বাচ্চাদেরকে বড় করা এবং বাচ্চাদের সাথে কতটা স্ট্রিক্ট হওয়া উচিত বা কতটা বন্ধুর মতো মেশা উচিত বলে তোমার মনে হয়? বাচ্চাদের না সেই স্পেসটা দেওয়া উচিত যেখান থেকে বাচ্চা ফিরে এসে বাড়িতে মা বাবার কাছে ওপেনলি কথা বলতে পারবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে মা বাবা বন্ধুর মতো মিশবে কিন্তু বন্ধু হবে না। তাহলে কি হচ্ছে, বন্ধু তো আমাদের বকা দেয় না, ডিসিপ্লিন করে না। তো ওই দুটোর মিক্সচারটা রাখতে হবে, যেখানে কোথাও গিয়ে জানবে যে হ্যাঁ ঠিক আছে, মা বাবা কিন্তু ভুল হলে, কোনো জিনিস হলে সেই জায়গায় বকাও দেবে, ভালোবাসবে, আমাকে অ্যাকসেপ্ট করবে, আমাকে বোঝার জায়গাটা তাদের মধ্যে থাকবে। অনেকের ক্ষেত্রে কি হয়, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। ধরো একজন পেরেন্ট এসে আমার কাছে এটা কমপ্লেন করলো যে মেয়ে পড়াশোনায় খুব ভালো, মেয়ে 5-এ পড়ে, 6-এ পড়ে, এরকম কোনো একটা ক্লাসে, তো পড়াশোনায় খুব ভালো, কিন্তু একটা পরীক্ষায় ও ধরো 10 পেয়েছে বা 10-এর নিচে পেয়েছে আউট অফ 25। তো সেটা ও বাড়িতে মিথ্যে কথা বলছে। যে বলেছে যে খুব ভালো রেজাল্ট হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু এটা বেসিক্যালি একটা মিথ্যে কথা বলা হলো। তো এই যে এই মিথ্যের জায়গাটা মা বাবা যখন বলছেন বা তারা যখন দেখছেন, তারা তো খুব কনসার্ন হচ্ছেন যে কেন ওকে এত কিছু স্কোপ দেওয়া সত্ত্বেও সে সত্যি কথাটা বলছে না। কিন্তু জায়গা হচ্ছে যে মা বাবা কোথাও সেই স্কোপটা দিচ্ছেন না বলেই কিন্তু বাচ্চা ওপেনলি বলতে পারছে না। কারণ আমি শুধুমাত্র সেই দিনকার ঘটনা নয়, আগের যে এক্সপিরিয়েন্স গুলো আছে, সেই এক্সপিরিয়েন্স গুলো দিয়ে আমার মনে হচ্ছে যে আমি যদি বলতে চাই, বিভিন্ন জিনিস হতে পারে। বাচ্চার মাইন্ড তো অন্যরকম ভাবে কাজ করে, যে হয়তো মা বাবার খারাপ লাগবে, দুঃখ হবে, মা বাবা হয়তো কোথাও গিয়ে রেগে যাবে, আমাকে বকা দিতে পারে, আমার থাক দরকার নেই, এইটা করে বাচ্চাটা কোথাও গিয়ে সে চেপে গেল বা আলটিমেটলি ধরা পড়লো যে এরকম জিনিসটা হয়নি। আমরা যখনই বলছি, এটা ট্যাগ করে দিচ্ছি যে তুই আজকাল খুব মিথ্যেবাদী হয়ে গেছিস, তুই কথায় কথায় মিথ্যা কথা বলিস, এইগুলোতে কিন্তু বাচ্চার ইমপ্রেশন ফর্ম করছে যে তাহলে বোধহয় আমি খুব সিরিয়াস একটা কিছু ভুল করছি। কিন্তু সে তো পৃথিবীটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছে, সে তার ভাবনা চিন্তা অনুযায়ী এই জিনিসটা করেছে। আমার মনে হয় যে মা বাবা যত বেশি বাচ্চার পার্সপেক্টিভ থেকে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, তত প্যারেন্টিং এর জায়গায় সুবিধা হবে, বাচ্চাটাও তত সুস্থ। মানে সুস্থ বলতে আমি আবারও বলছি, সুস্থ মানে কিন্তু শারীরিক ভাবে নয়, মানসিক ভাবে সে ভালো থাকবে, সেটাই কাম্য আমাদের। বাচ্চা তো হলো, বাচ্চা তো বড়ও হবে। আজকালকার জেনারেশন, যেটাকে আমরা খুব একটা ইন্টারনেট টার্ম আছে জেনজি, তারা কি সমস্যায় ভুগছে বলে তোমার মনে হয়? মানে তারা তো বোধহয় সবাই ডিপ্রেসড, মানে তাদের সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যাবে যে তারা খুব দুঃখে আছে, কিন্তু তারা দেখাচ্ছে যে তারা ভালো আছে, মানে এটাই তারা পোট্রে করছে। তো সেটাতে তোমার কি মতামত? আসলে জেনজিদের না, মানে আমার যেটা দেখা আর কি, আমার এক্সপোজার থেকে আমি এটা বলবো যে তাদের মধ্যে বিভিন্ন জিনিস আছে যেগুলো কিন্তু খুব ভালো। মানে যেই জায়গাগুলোর থেকে তারা দে আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট হোয়াট দে ওয়ান্ট। আমার জিনিসটাকে এইভাবে চাই, আমি এই জিনিসটা এইভাবে করব। এবং সে কোথাও সমাজের যে আর কি টাইজ গুলো যেগুলোর মধ্যে আমরা থাকি, সেগুলো অতটা বেশি মানে না। এবার এই পুরো জিনিসটা আমরা তো যদি সোশ্যাল অ্যাসপেক্ট থেকে দেখি, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং
আমরা 10 বছরের ডিফারেন্সে প্রচুর ডিফারেন্স হয়ে যাচ্ছে মানসিকতার, তাই না? যে জেনারেশনাল গ্যাপটা 10 বছরেই মারাত্মক। তো জেনজিদের ক্ষেত্রে না ওরা খুব ট্রানজিশনাল একটা ফর্মে আছে, যেখানে ওদের আগের আর কি জেনারেশন যারা, তাদের সাথে রিলেটেবিলিটির জায়গাটা অনেক কম। তো যেই জায়গা থেকে ওদের ওভারঅল ফ্রাস্ট্রেশনের জায়গাটা খুব হাই বলে আমি দেখেছি। ফ্রাস্ট্রেশনটা হাই, তার কারণ হচ্ছে লাইফ স্কিলস পুয়ার। লাইফ স্কিল ছোটবেলার থেকে এবং পরের জেনারেশন গুলোরও তাই হচ্ছে, যে লাইফ স্কিলের জায়গায় না কোথাও আমরা জোর দিচ্ছি না যথেষ্ট ভাবে। তুমি দেখবে বাঙালিদের স্পেসিফিক্যালি একটা জিনিস আছে, আমরাও ছোটবেলায় শুনেছি, প্রচুর বন্ধু বান্ধবদের মায়েরা এটা বলতেন যে পড়াশোনাটা বাবা ঠিক করে করে নে, আর কিছু করতে হবে না। এইটা না, দিস ইজ আ ভেরি রং স্টেটমেন্ট। কেন আর কিছু করতে হবে না? কারণ পৃথিবীতে আমাকে যখন ইন্ডিপেন্ডেন্টলি আর কি জীবনযাপন করতে হবে, তখন তো আমাকে সবটা করতে হবে। তো শুধু পড়াশোনাটা করলে হবে না। এবার এইটাতে কি হচ্ছে যে আমাদের লাইফ স্কিলস খুব কমে যাচ্ছে। এবং তুমি দেখবে একটা জেনারেশনে, মানে আমি যদি ধরো ফর এক্সাম্পল আমাদের জেনারেশনের কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রেই ওরা প্রচন্ড রেগে যাবে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তুমি দেখবে মেয়েদের লাইফ স্কিল অনেক বেটার ছেলেদের থেকে। কারণ ওই এই জেনারেশন অব্দি কোথাও একটা বলা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, ছেলেরা এই কাজগুলো না করলেও চলবে, এই জিনিসগুলো তার না পারলেও চলবে, ঠিক আছে, ইট ইজ অ্যাকসেপ্টেড, কিন্তু মেয়েদের অ্যাকসেপ্টেড নয় আর কি। এবার নেক্সট জেনারেশনে কি হচ্ছে, ওই জায়গাটার আমার মনে হয় স্টেটমেন্টের জায়গাটা প্যারেন্টদের ক্ষেত্রে বদলেছে, যে না ছেলে না পারলে মেয়েও পারবে না আর কি। এবারে পারবে না করতে করতে কেউই পারছে না আর কি। তো আমার মনে হয় যে যেরকম জাপানিজ স্কুলগুলোতে হয় না, যে ছোটবেলার থেকে সবকিছু শেখানো হয়, ওইটা না ভীষণ প্রয়োজনীয়। ওইটা করলে পরে আমার মনে হয় যে মানে ছেলে মেয়েদের লাইফ স্কিলের এই অসুবিধাটা হবে না। আচ্ছা, জেনজি তো গেল আমাদের। এইবার এই যে তারপরের যে লাইফটা আমাদের শুরু হয়, এই চাকরি, তারপর বিয়ে হলো, সংসার হলো, এবং তারপর যে জীবনটা চলতে শুরু করলো, সেই সময়কার যে একটা জার্নি, সেখানে মানুষ ভীষণ ডিপ্রেশনে ভোগে কিন্তু। এবং আমার যেটা মনে হয় যে আমি একটা খুব ছোট্ট উদাহরণ তোমাকে দিচ্ছি। যারা গৃহবধূ, তাদেরকে প্রথমত খুব ছোট করা হয়, যে তারা তো কিছুই করে না, এবং তারা কিন্তু খুব অ্যাকিউট ডিপ্রেশনে ভোগে, কিন্তু তারা সেটা জানেই না এবং বোঝেই না যে কি বলা উচিত, কি করা উচিত। সেখান থেকে অনেক কিছু খারাপ জিনিস তাদের সাথে হচ্ছে। ইনফ্যাক্ট যারা কর্পোরেট এমপ্লয়, আমি ছেলেদের কথা যদি বলি, 9 to 5 জব করছে, তার থেকে বেশি কাজ করছে, কর্পোরেট লাইফে কাজ করছে, তাদের জীবন বলতে কিছু নেই, এবং তারাও ডিপ্রেশনে ভুগছে। আমরা অনেক খবর দেখেছি এরকম, প্রচুর এমপ্লয়ি তারা সুইসাইড করছে। এদের প্রবলেম গুলোর মানে কি সলিউশন, মানে কিভাবে মানুষ নিজেকে গোছাবে? দেখো, আমার মনে হয় সব মানুষের প্রবলেমেরই না, মানে বাচ্চাদেরটাও হয়তো একটু আলাদা, কিন্তু বাকি অ্যাডাল্ট হয়ে গেলে সকলেরই প্রবলেমের একটাই সলিউশন বেসিক জায়গায়, সেটা হচ্ছে যে তোমাকে খানিকটা সময় নিজের সাথে স্পেন্ড করতে হবে। আমরা কেউ নিজেকে নিয়ে চর্চা করি না। ধরো আমি একটা ঘটনা ঘটিয়ে আসলাম, ফর এক্সাম্পল আমি বলছি যে আমি গাড়িতে যাচ্ছি, তো সেই সময় সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পেছন থেকে একটা বাইক এসে হয়তো সাইডের কাঁচটায় ধাক্কা মেরে কাঁচটাকে ভেঙে ফেললো, সে পাশ দিয়ে তাড়াতাড়ি যাবে বলে। এবার আমি হয়তো সেখানে বাইক দাঁড় করিয়ে প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি করে তাকে খুব বকা দিলাম। এবার ধরো এই ঘটনাটা আমি ঘটালাম, আমি বাড়ি ফিরে এসে কি ভাবছি যে আমি এই ঘটনাটা কেন ঘটালাম? আমার কি কিছু মানে এই এতটা রেগে যাওয়ার পেছনে কোনো স্পেসিফিক কারণ আছে? এটা কি এই ঘটনাটার জন্যই হলো, নাকি চারপাশের এরকম অনেক ঘটনা মিলিয়ে আমার আউটবার্স্টটা ওখানে হয়ে গেল? এই যে কোথাও নিজেকে নিয়ে একটু ভাবার জায়গাটা, যে আমি এই মুহূর্তে কি ফিল করছি, কেন ফিল করছি, হোয়াট এম আই গোয়িং থ্রু, এবং এগুলোর পেছনে আমার ইমোশনস গুলো কি কি আছে। আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখি, তুমি গৃহবধূদের কথা বললে, আমার মনে হয় যে মানে হাউস মেকার্স এবং ওয়ার্কিং উইমেন বোথ, তাদের ক্ষেত্রে না, তুমি যে জেনারেশনটার কথা বলছো, ইন মোস্ট কেসেস তারা জানেই না যে তারা কি চায়। এরকম প্রচুর মানুষ আছেন যারা চাকরি করেন, ভালো ভালো চাকরি করেন, পুরুষ এবং নারী। এবার পুরুষের একটা সুবিধের জায়গা আছে যে তারা জানে না এবং তারা খুব সেটা নিয়ে চর্চাও করছে না, ভাবছেও না, মানে ক্রিকেট পলিটিক্স নিয়ে আলোচনা হয়ে গেল, হ্যাঁ সে কিন্তু অনেক সুখে আছে। মেয়েদের ক্ষেত্রে কি হয়, আমি দেখেছি যে তাদের না এই ভাবনা চিন্তার জায়গাটা ভেতরে আছে, কিন্তু ছোটবেলাকার
যে লার্নিং, সেই লার্নিং এর জন্য কি হচ্ছে যে খুব ক্ল্যারিটির সাথে সে ভাবছেই না যে তার জীবনে সে অ্যাকচুয়ালি কি চায়। সে কোথাও গিয়ে মনে করছে যে হয়তো সোশ্যালি যেটা অ্যাকসেপ্টেবল সেরকম ধরনের কিছু জিনিস আমার জীবনে হয়ে গেলে আমি খুশি থাকবো। এবার সেইগুলো হয়তো ধরো হয়ে গেছে, সেই সোশ্যাল সেট আপ গুলো, সোশ্যাল স্ট্যান্ডার্ড গুলো সব মিট করা হয়ে গেছে, কিন্তু তাও সে খুশি নয়। সে কেন খুশি নয়? তার কারণ হচ্ছে তার ভেতর থেকে কিছু চাই যেগুলো অ্যাবসলিউটলি ইমোশনাল, যে জিনিসগুলো জীবনে হচ্ছে না, আচ্ছা, এবং সেইগুলোর কোথাও গিয়ে অ্যাওয়ারনেসটা হয়তো তার নেই। তুমি ঠিকই বলেছো। আর একটা কথা যেটা তুমি আমাকে বলে নিজের সাথে সময় কাটানো, এই যে ধরো ওয়ার্কিং ওমেন হোক বা পুরুষদের ক্ষেত্রেও যদি হয়, যারা কাজ করছে, চাকরি করছে, বিজনেস করছে, বা যারা হোম মেকার, এই যে নিজের সাথে সময় বার করার ব্যাপারটা, এটা মানুষ কেন করে না? তোমার কি মনে হয়? আমরা তো কখনো ছোটবেলার থেকে শিখিনি যে এটা করতে হবে, করতে হবে। তাই না? আমাদেরকে কেউ বলেনি, আমাদেরকে বলেছে যে বাড়ির লোকের সাথে টাইম স্পেন্ড করতে হবে, হ্যাঁ তোমাকে রোজ মেবি হয়তো হেলথ কেয়ারের জন্য বিভিন্ন জিনিস করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হ্যাঁ সকালবেলা অনেকের বাড়িতে আছে না সকালেই উঠে স্নান করে পুজো করে, এই যে এই রুটিন গুলো এগুলো শেখানো হয়, কিন্তু নিজের সাথে টাইম স্পেন্ড করতে হবে এটা আমাদের কখনো শেখানো হয় না। এই নিজের সাথে টাইম স্পেন্ড করাটা কতটা ইম্পর্টেন্ট, কতটা কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলে তোমার মনে হয়? কারণ আমার একটা জিনিস মনে আছে, ওর সাথে আমার যখন প্রথমবার কথা হয়েছিল, ও আমাকে প্রথম যেটা বলেছিল যে সেটা হচ্ছে যে 8 ঘন্টা সারাদিনে বার করো, ওই 8 ঘন্টাটা তুমি কারোর সাথে না, নিজের সাথে কথা বলো এবং লেখো। ও আমাকে লিখতেও বলেছিল, কারণ আর আমার লিখতে ভালোই লাগে। আমি সারাদিন কিছু না করেও আমার মনে হচ্ছিল 8 ঘন্টাটা বার করতে পারছি না। আমি তখন ওই কোভিড টাইম চলছিল, তো কোভিড এর সময় মানুষ খুবই একটা ডিপ্রেশনের মধ্যে, বিভিন্ন কারণে সবাই ছিল। সেই সময় কিছু করারও ছিল না, তাও আমার মনে হচ্ছিল 8 ঘন্টাটা বার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কেন হয় বলো তো? দেখবে এইটা না কোথাও কিন্তু মাইন্ডসেটের একটা ব্যাপার, যে এরকম থাকে না আমাদের শুধুমাত্র এই 8 ঘন্টা নিজের সাথে কাটানো নয়, মানে 8 ঘন্টা যদি এক্সারসাইজও করতে বলা হয় তাহলেও দেখবে অনেক সময় হয় যে আমরা টাইমটা বার করতে পারি না। হ্যাঁ, তো এইটা সবটাই হচ্ছে প্রায়োরিটির একটা জায়গা। এবং যখন ধরো আমরা খুব অসুস্থ এবং ডাক্তার বলে দিচ্ছে এটা না করলে পরে আর কিছু করার নেই আর কি, তখন কিন্তু আমরা বাধ্য হয়ে এটা করবোই। তো আমরা যতক্ষণ না ওই দেওয়ালে পিঠ থেকে যায় ততক্ষণ করি না, কিন্তু করলে পরে আমাদের অনেকটা কাজ হয়। মানে এই যে এই নিজের সাথে টাইম স্পেন্ড করা, এইটা কিন্তু অনেকেই মনে করেন যে আমি গান শুনলাম, বই পড়লাম, কিছু করলাম, সেটা নয়। মানে বই পড়লে, গান শুনলে সেটা সেই জিনিসটার সাথে আর কি সময় কাটানো হচ্ছে, কিন্তু যখন নিজের সাথে সময় কাটাতে হবে অ্যাবসলিউটলি ফর মাইসেলফ, মানে সেটা যদি এরকমও হয় যে আমি চুপ করে বসে আছি, আমি কিচ্ছু করছি না, তাহলেও সেটা চলতে পারে, কিন্তু সেই সময় মোবাইল ঘাটলে কিন্তু ওটা কাজে দেবে না। রাইট। এরপর ধরো যারা বয়স্ক মানুষ, একদম এল্ডারলি যারা, তারা কি ডিপ্রেশনে ভোগে? মারাত্মক। মানে এল্ডারলি পপুলেশনের কিন্তু দেখা যায় ইউনিভার্সালি যে তাদের ডিপ্রেশনের রেট অনেক বেশি হয়, এবং প্রচুর এরকম জায়গা আছে, আমাদের হয়তো দেশে এখনো এতটা নয়, কিন্তু বিদেশে এরকম প্রচুর জায়গা আছে যে তাদের সুইসাইডাল রেট অনেক বেশি হয়। আমাদের নয়, কারণ আমরা হয়তো অনেক কালেকটিভিস্টিক, আমরা বাড়িতে আরো লোকজন আছে, যেটা হয়তো কোথাও তাদের একটা বাধা সৃষ্টি করছে। কিন্তু আজকের দিনে আমরা এটা বলেই থাকি যে কলকাতা ওল্ড এজ হোমে ট্রান্সফার্ড হয়েছে, মানে ট্রান্সফর্মড হয়েছে আর কি। প্রচুর লোকজন আছে, সল্টলেক সাইডে গেলে তুমি দেখতে পাবে যে যেখানে বয়স্ক মানুষরাই একা একা বাড়িতে থাকেন, আর কেউ থাকেন না। মানে ইনফ্যাক্ট আমার ফ্যামিলিতেই আমার জেঠিমা আছেন আর কি, যাদের 3 তলা বাড়ি, এবং তারা গোটা বাড়িটাতে তারা দুজনেই খালি থাকেন। তো এই যে এই জায়গাগুলো, এটাতে কি হচ্ছে যে অনেক মানুষেরই একটা বয়সের পরে যেহেতু লিমিটেশনস এর জায়গা চলে আসছে, যে সে কতটা বেরোতে পারবে, হ্যাঁ কতটা ঘুরে বেড়াতে পারবে, তার ইন্ডিপেন্ডেন্সের জায়গা, তার সোশ্যালাইজেশনের জায়গা, এইগুলোর অসুবিধের জন্য একটা লো ফিল করার জায়গা কিন্তু আসে। প্লাস প্রোডাক্টিভিটির জায়গা থেকেও মানুষ লো ফিল করে বয়সে, যে আমি একজন প্রচন্ড হয়তো খাটিয়ে মানুষ ছিলাম, আমি অনেক কিছু করতাম, আমি এখন আর করতে পারি না এগুলো, তাহলে বোধহয় আমার কোনো ভ্যালুই নেই সমাজে।
এইগুলোর একটা ফ্যাক্টর তাদের মধ্যে ভীষণভাবে প্লে করে। এবং যার জন্য দেখবে অনেক সময় বাড়িতে খুব অশান্তি লাগে যে একজন বয়স্ক মানুষ, হয়তো মহিলা কেউ আছেন, উনি মনে করছেন যে আমার রোজ উঠে রান্নাঘরে যাওয়াটা খুব প্রয়োজনীয়। সবাই হয়তো বাড়িতে ছেলে মেয়ে বউ, হ্যাঁ, সবাই বলছে যে কোনো দরকার নেই, তুমি কেন করো, তুমি রেস্ট নাও, কিন্তু সেই রেস্ট নিতে পারছে না, কারণ তার মনে হচ্ছে যে আমি এইটা করলেই প্রোডাক্টিভ ফিল করবো, না হলে আমার হচ্ছে না। তো এই যে জায়গাগুলো বয়স্ক মানুষদের না আরো একটা খুব প্রবলেম হয়, সেটা হচ্ছে যে ধরো তুমি কোথাও একটা ঘুরতে গেছো বা কোনো একটা গ্যাদারিং এ আমরা গেছি, মানে আমাদের না সমবয়সী লোকজন পেয়ে যাওয়াটা খুব সুবিধের। কিন্তু বয়স্ক মানুষদের অনেক সময় এরকম হয় যে আর একজন বয়স্ক মানুষের সাথে হয়তো উনি গল্প করছেন যে হয়তো তার থেকে 10 বছরের ছোট। তো কি হচ্ছে যে আমরা হয়তো ওরকম ভাবে জেনারিক ওয়েতে মনে করছি যে আচ্ছা ঠিক আছে, বয়স্ক মানুষরা একে অপরের সাথে গল্প করছে, কিন্তু তাদের না অপশনের জায়গাটা কমে যায়। তো ফলে সোশ্যালাইজ করবে, বন্ধু বান্ধবের জায়গাটা, এটা যত বেশি আমার মনে হয় যে সমবয়সী লোকজনদের সাথে তারা থাকতে পারবে, তত কিন্তু তাদের জন্য ভালো। সোশ্যাল গ্রুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট বয়স্ক মানুষদের জন্য। আজকাল যে ধরো যে তুমি ওল্ড এজ হোমের কথাটা বললে, সল্টলেক সাইডে প্লাস রাজারহাট নিউ টাউনের দিকে কিন্তু আমরা জানি অনেক ভালো ভালো ওল্ড এজ হোম এখন হচ্ছে, খুবই পপুলার সেগুলো। আমাদের সমাজে এখনো ওল্ড এজ হোমে থাকাটা একটা খুবই ট্যাবু। আমরা মানে ভাবতেই পারি না যে আমাদের বাবা মা ওল্ড এজ হোমে কেন, আমরা বেঁচে থাকতে কেন। কিন্তু যাদের ছেলে মেয়ে বাইরে বা ছেলে মেয়ে নেই বা উনি একা আছেন, তারা তো ওল্ড এজ হোমটাকে অপশন হিসেবে ভাবতেই পারে, ওখানে 5টা লোক আরো পাবে। তো সেটা থেকেও কি একটুখানি মানুষ ভালো থাকতে পারে, মানে ডিপ্রেশনের জায়গাটা কাটানো যায় যদি সে নিজেকে মনে করে যে আমি আরো 5টা লোকের সাথে গিয়ে থাকবো। দেখো, পুরো জিনিসটাই না পার্সপেক্টিভ। আমার মনে হয় যে একা থাকার থেকে, মানে এটা আমার পার্সোনাল মতামত, যে একা থাকার থেকে যদি আরো 4টে লোকের সাথে আমি থাকতে পারি তাহলে সেটা ভালো হবে। এবং তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওল্ড এজ হোমে যদি ভালো ওল্ড এজ হোম হয় তাহলে সেখানে বেশ কিছু সার্ভিসেস তারা এমনি পাবে, যে মেডিকেল এমার্জেন্সি হলে সাথে সাথে আর কি, যেগুলো একা থাকলে পরে আমাদের এখানে এখনো অব্দি সেই রকম সার্ভিসের জায়গা নেই, যেগুলো ইন্ডিভিজুয়ালি সবসময় আর কি সবার কাছে ইজিলি অ্যাভেলেবল। তো এইরকম কোনো একটা অর্গানাইজেশনের সাথে যদি থাকা হয় তাহলে এই ধরনের সার্ভিস গুলো সে সারাক্ষণ ধরে পাচ্ছে। তো এগুলোর একটা সুবিধের জায়গা আছে। কিন্তু কি হয় যে ধরো হয় না যে আমাকে একটা, এই ধরো ফর এক্সাম্পল এই রুমটাতে আমাকে থাকতে দেওয়া হলো, তো আমার হয়তো এই রুমটা পছন্দ নয়, তো আমার কখনোই এখানকার থাকাটা ভালো লাগবে না। আর একজন মানুষ, ধরো মেবি হয়তো তোমার ক্ষেত্রে তোমার এই ঘরটা প্রচন্ড পছন্দের, তো তোমার মনে হবে যে এই ঘরটাতে আমি এসে থাকলে আমি শান্তিটা পাবো। তো ঘরটা সেমই, আমরা কিভাবে জিনিসটা দেখছি জিনিসটা তার উপর ডিপেন্ড করে। আর এইটা যে মানে এতগুলো কথা হলো, মানে ছোট থেকে বয়স্ক অব্দি পুরো আমাদের লাইফ স্প্যানটা নিয়ে আমরা কথা বললাম, তো সবটা মিলিয়ে তুমি যদি কয়েকটা জিনিস একটা গাইড লাইন হিসাবে বলো যে নিজেকে ভালো রাখতে গেলে এই কটা জিনিস আপনারা ডেইলি লাইফে করুন, তাহলে কি বলতে পারো, মানে ছোট থেকে বড় সবার ক্ষেত্রে? প্রথম জিনিস হচ্ছে যে আমাদেরকে একটু অ্যাওয়্যার থাকতে হবে যে আমরা কোন জিনিসটা কখন কি করছি। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে আমরা দুশ্চিন্তাকে আশকারা দিই। কিরকম ভাবে, যে আমি হয়তো ব্রাশ করছি, আমি ভাবছি আমাকে এরপরে কি কাজটা করতে হবে, আমি তোমার এখানে যদি আসি তাহলে আমি কি কি পরে আসবো, কি করব না করব, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আমাদের মাথায় ঘুরছে। তো আমরা যদি একটু মাইন্ডফুল হই রিগার্ডিং অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট উই আর ডুইং, সেটা ছোট হতে পারে, সেটা আমি বসে সকালবেলা দুধ কর্নফ্লেক্স খাচ্ছি, এটাও হতে পারে, কিন্তু আমি যখন যেইখানে যেই কাজটা করছি সেটার উপরে যদি ফোকাস করি, আমাদের ইউজুয়ালি অনেকটা বেটার মেন্টাল হেলথ থাকে। ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমাদের শুধুমাত্র মেন্টাল হেলথের উপরে ফোকাস করলে কিন্তু হবে না, আমাদের ওভারঅল হেলথের উপরে ফোকাস করতে হবে, যেখানে যথেষ্ট ঘুম হচ্ছে, ভালো খাওয়া দাওয়া হচ্ছে, রেগুলার এক্সারসাইজ হচ্ছে এবং তার সাথে মেন্টাল হেলথের চর্চা হচ্ছে। কারণ একটা পিলার যদি প্রপারলি ফাংশন না করে তাহলে বাড়িটা এমনি ধসে পড়বে। তো এইটা একটা ফ্যাক্টর। আর একটা তো এমনি একটু আগে বললাম যে নিজের সাথে বসে একটু টাইম স্পেন্ড করার জায়গা, যেখান থেকে আমি বোঝার চেষ্টা করছি যে আমি কি চাই। সেটা ছোট ছোট ইনসিডেন্টসও হতে পারে, বড় ইনসিডেন্টসও হতে পারে। 4 নম্বর জিনিস হচ্ছে যে আমরা যদি ছোট অ্যাচিভমেন্টের উপরে ফোকাস করি, আজকের দিনে
এইটার ভীষণ অভাব। আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে আমার এক বন্ধু, সে কোথাও একটা বেড়াতে গেছে যেখানে আমি যেতে পারছি না। এবার আমার খুব অসুবিধে হলো, আমার মনে হলো ও তো খুব ভালো আছে, আমি অতটা ভালো নেই। এইটার উপরে ফোকাস না করে আমি যদি ছোট অ্যাচিভমেন্ট গুলোর উপরে ফোকাস করি, ছোট ছোট যেই ভালো ভালো জিনিসগুলো আমার চারপাশে হচ্ছে সেগুলোর উপর যদি আমি ফোকাস করি, তাহলে না আমার গ্র্যাটিটিউডের জায়গাটা অনেকটা বাড়বে। গ্র্যাটিটিউড যত বাড়বে, আমার ওভারঅল হ্যাপিনেসের লেভেলটাও একটু বাড়বে, যে আমার মনে হবে যে হ্যাঁ ভাই আমি ভালো আছি। তো এইটা আমার মনে হয় প্র্যাকটিস করাটা খুব দরকার। আর তার সাথে পছন্দের কাজ, মাঝে মাঝে আমি যদি পার্সোনালি বলি তাহলে আমি বলবো একটু শপিং, হ্যাঁ, ভালো খাওয়া দাওয়া, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা, এইগুলোরও দরকার আছে। এগুলো হচ্ছে একদম খুব বেসিক লেভেলে, যেটা আমার মনে হয় দাঁত ব্রাশ করার মতো, হ্যাঁ, চুল আঁচড়ানোর মতো, মানে বেসিক যে আমরা হাইজিন মেনটেন করি, এগুলো হচ্ছে মেন্টাল হাইজিনের জিনিস, যেটা আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের করা উচিত। মোটামুটি একটা বুঝতে পারলাম তাহলে আমাদের কি করা উচিত। আচ্ছা, এতক্ষণ ধরে এত কিছু নিয়ে কথা হচ্ছে, এবার একটা অন্যরকম টপিকে যাই। আমরা না অ্যাকচুয়ালি এতগুলো টার্মস এখন শুনি, তো আমরা বুঝি না যে কোনটা কি। যেমন এই যে ডিপ্রেশনে আছি, এটা তো খুব কমন একটা টার্ম, সবাই বলছে। অনেকের হয় অ্যাংজাইটি হচ্ছে, কারুর প্যানিক অ্যাটাক হচ্ছে। এগুলো প্রত্যেকটা তো আলাদা আলাদা জিনিস। মানে হোয়াট ইজ ডিপ্রেশন? ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি কি? দেখো, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে যে তার একটা ক্লিনিক্যাল জায়গা আছে, যেখান থেকে কয়েকটা সিমটমস থাকলে সেই সিমটম গুলো কতদিন ধরে চলছে, কত ইন্টেন্সিটিতে চলছে, এই জায়গাগুলো আর কি যখন ক্রাইটেরিয়া ম্যাচ করবে, তখনই কিন্তু আমরা ক্লিনিক্যালি ডায়াগনোজ করতে পারি যে একজন মানুষের ডিপ্রেশন, মানে ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে। বা ধরো তার অ্যাংজাইটি, যদি আমরা বলি একটা আমব্রেলা টার্ম, তার আন্ডারে এক্স্যাক্টলি কোন ডিসঅর্ডারটা মানুষটার হচ্ছে, বা কোন কোন সিমটম গুলো কোন কোন ডিসঅর্ডারের সাথে ম্যাচ করছে। তো এইগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্লিনিক্যাল টার্ম, এবং তার স্পেসিফিক গাইডলাইন্স আছে যে কিভাবে সেটা ডায়াগনোসিস হবে। আমরা খুব লে টার্মসে আজকাল আর কি ইউজ করি, মানে করেই থাকি আর কি, যে এই প্যানিক অ্যাটাক হচ্ছে, বা আমার হয়তো অ্যাংজাইটি অ্যাটাক, যেটা আর কি প্রচুর মানুষ বলে, যে এসেই হয়তো বললো যে আমার না খুব ফ্রিকুয়েন্টলি প্যানিক অ্যাটাক হচ্ছে, কিন্তু দেখা গেল যে সেটা হয়তো প্যানিক অ্যাটাক নয়, তার যেটা হচ্ছে হয়তো অন্য কিছু হচ্ছে। বা আমার ওসিডি আছে, মানে খুব হয়তো ইজিলি আমরা ইউজ করি, এটা পপ সাইকোলজির একটা জায়গা থেকে, যেখানে অল্প অ্যাওয়ারনেসে আর কি আমরা এই ধরনের লেবেলিং করছি। আমার মনে হয় লেবেলিংটা না করে আমরা যদি সিমটমস গুলোর উপরে ফোকাস করি, দ্যাট উইল বি ইজিয়ার। কারণ লেবেলিং এর জায়গাটা কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা তোমার সাইকিয়াট্রিস্ট যারা আছেন তাদের কাজ, যে তারা কোথাও গিয়ে ডায়াগনোস করবেন যে এই পার্টিকুলার ডিসঅর্ডারটা আছে কিনা। এরকম ধরো প্রচুর ডিসঅর্ডার আছে, এগুলো হচ্ছে খুব কমন ডিসঅর্ডার যেগুলো তুমি নাম বললে। এবার ধরো এরকমই আরো হয়তো 100টা আলাদা আলাদা ডিসঅর্ডার আছে যেগুলো সম্বন্ধে আমরা জানি না, তার জন্য ওইগুলোকে আমরা খুব একটা আর কি বলি না, পাত্তা দিই না। তো এই যে তুমি বললে প্যানিক অ্যাটাক এবং অ্যাংজাইটি অ্যাটাক, এগুলোর কি কোনো আলাদা, দুটোকে পার্থক্য কিছু করা যায়? না, মানে প্যানিক অ্যাটাকটা খুব ক্লিনিক্যালি ডিফাইন্ড একটা কন্ডিশন যেটার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে। অ্যাংজাইটি অ্যাটাকের জায়গাটা এখন আর কি পপুলারলি ইউজ করা হচ্ছে, কিন্তু দিস ইজ মোর লাইক আ পপ সাইকোলজি টার্ম। এইটার কিন্তু ওই ক্লিনিক্যাল ডেফিনেশনের জায়গাটা ওরকম ভাবে কিছু নেই। আর যে ওসিডি তুমি কথা বললে, এটা তো মানে ঘরে ঘরে সবার মুখে সবাই বলে ও তো খুব ওসিডি আছে। তো ওসিডিটা কি একটা মানে এই ডিপ্রেশনের জায়গাকে ধরা যায় না? একদমই না, মানে ওসিডি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা ডিসঅর্ডারের গ্রুপ, যেখানে তার কিছু মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, তো তাহলে সেই মানুষটার কিছু অবসেসিভ থটস থাকবে আর কিছু কম্পালসিভ বিহেভিয়ার থাকবে। এইটার কম্বিনেশনে সে একরকম ভাবে রিয়াক্ট করছে, যেটা তার সে বুঝতে পারছে হয়তো যে তার এটা করার দরকার নেই, কিন্তু তাও সে করে যাচ্ছে। কিরকম যে ধরো এরকম হচ্ছে যে আমার বারে বারে মনে হচ্ছে যে আমার বাথরুমটা ভালো করে পরিষ্কার করা হলো না, আমাকে বেশি করে বাথরুম পরিষ্কার করতে হবে, বা আমাকে হাত ধুতে হবে। হ্যাঁ, হাতটা আমি ধুলাম, সাবান টাবান দিয়ে ভালো করে ধুলাম, কিন্তু ধোয়ার পরে দেখা গেল যে আমার মনে হলো যথেষ্ট ভালো ধোয়া হয়নি, আর একবার ধুতে হবে। আমি আবার ধুলাম,
আবার এরকম মনে হলো, এবং আমি বারে বারে এটা রিপিট করছি। যে কোনো সিচুয়েশন হচ্ছে আমার মনে হচ্ছে আমি হাতটা ধুয়ে আসি, ধুলে পরে আমার বেটার লাগবে। এবং যদি হাত ধুতে না দেওয়া হয় তখন হয়তো দেখা গেল যে মানে নিজেই হয়তো নিজেকে বললো যে এই বেকার বেকার এটা করার দরকার নেই। তখন দেখা গেল যে তার ভেতরে খুব অস্থিরতা হচ্ছে, মনে হচ্ছে হাতটা না ধুলে বোধহয় আমি পারবো না, এক্ষুনি আমাকে ধুতে হবে। মানে আমি এরকমও ক্লায়েন্ট দেখেছি যে কম্পাস দিয়ে রুটি বানায়, এবং এইটা অ্যাপারেন্টলি একটা হাসির কথা মনে হলেও তার কাছে কিন্তু এটা খুব পেনফুল, যে রুটিটা পারফেক্টলি গোল না হলে আমার চলবে না, এবং সে বারে বারে গোল করার চেষ্টা করছে, এবং তারপরে মনে হচ্ছে যে সঠিক গোল হয়নি, তারপরে আবার সে ওটাকে আবার আর কি গোল ফেরত আর কি একটা লেচিতে নিয়ে আসছে, দিয়ে আবার বেলা শুরু করছে। এবার এটাতে কি হয়, যেই মানুষগুলো এটার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা তো প্রচন্ড ভাবে সাফার করেন। আমার ধরো আমি আর এক ক্লায়েন্টের কথা আর কি দেখেছি, আমার এক্সপিরিয়েন্সে আছে, যে যেখানে ধরো উনি সকালবেলা 4টের সময় উঠে স্নান করতেন, কারণ উনি বাথরুমে স্নান করতে পারতেন না। ছোট 2 BHK ফ্ল্যাট, এবং ওনার মনে হতো যে কোমোডের জল ছিটে ওনার গায়ে আসছে এবং সেটাতে উনি নোংরা হয়ে যাচ্ছেন। এবার এই যে এই সিচুয়েশনটা, ওনাকে যেটা করতে হতো, উনি সকাল 4টের সময় ছাদে চলে যেতেন, গিয়ে স্নান করে, মানে লোকে ঘুম থেকে ওঠার আগে আমি স্নানটা করে ফেললাম ওখানে, তাহলে আমি শান্তিতে স্নান করতে পারছি। এই যে এই ধরনের জায়গাগুলো, দিজ আর অল ভেরি সিরিয়াস সিচুয়েশনস। মানে এরকম নয় যে আমি, আমার দুশ্চিন্তা হলো আমি বাড়ির লাইটটাকে অফ করেছি, হ্যাঁ করেছি কি করিনি, আমি হয়তো 2বার চেক করেছি, কিন্তু আমি বলছি আমার না মারাত্মক ওসিডি আছে, এইটা কিন্তু নয়। মানে আমি হয়তো 2বার আমার অ্যাংজাইটির থেকেই একটু কম্পালসিভ একটা বিহেভিয়ার করে ফেললাম, কিন্তু সেটা কি হচ্ছে যে খুব ছোট একটা লেভেলে, মানে তখনও সেটা হয়তো ডিসঅর্ডারের ফর্মে গিয়ে পৌঁছায়নি। মানে এই ডিফারেন্সের জায়গাটা না আমাদেরকে বুঝতে হবে, বা আমার মনে হয় যে আমাদের না বুঝে যারা বোঝেন তাদেরকে আর কি হ্যাঁ একটু ডায়াগনোজ করতে দিলে ভালো হয়। আর আরেকটা জিনিস যেটা জানতে ইচ্ছা করছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো অনেক জিনিস নিয়ে জীবনে ঘেটে থাকি, সম্পর্ক যে জিনিসটা, রিলেশনশিপ, মানে একটা হাজবেন্ড ওয়াইফের কথা আমি বলছি না, মা বাবার সাথে সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফ হোক বা বাচ্চার সাথে বন্ধু, এগুলো থেকে তো মানুষ সব থেকে বেশি ডিপ্রেশনে এগুলো থেকেই ভোগে। ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটিও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে সব থেকে ডিস্ট্রেস বেশি মানুষের সম্পর্কের থেকে হয়। সেটাকে তো, সেই জায়গাটা কিভাবে মানুষ একটু নিজেকে ঠিক করতে পারে, মানে তোমার গাইডেন্স কি? দেখো, কোথাও না পুরোপুরি সম্পূর্ণভাবে জিনিসটাকে ঠিক করাটা কি সত্যি পসিবল? মানে ধরো তোমার চারপাশের পরিবেশে কনস্ট্যান্টলি একটা অসুবিধাজনক, যে এমন একটা কোনো জিনিস যেটা তোমাকে আর কি তোমার জীবনে অসুবিধার সৃষ্টি করছে, এরকম একটা ঘটনা যদি কনস্ট্যান্টলি ঘটতে থাকে, আমার পক্ষে সারাক্ষণ তো জাস্ট নিজেকে বুঝিয়ে ঠিক করে নেওয়াটা পসিবল না। কিন্তু হ্যাঁ, মানে কিছু কিছু জায়গা তো আছে যেই জায়গাগুলোতে আমি যদি আমার দৃষ্টিভঙ্গিটাকে বদলাই, আমি কিভাবে পুরো জিনিসটাকে দেখছি, আমি মানে ধরো কত বেশি করে জিনিসটাকে ইম্পর্টেন্স দিচ্ছি, বা সেইটা নিয়ে বেশি চর্চা করছি, এইগুলোর উপরে আমি যদি একটু কাজ করি, তাহলে আমার যে মানে দৈনন্দিন ওয়্যার এন্ড টেয়ার যেগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা হয়তো আমি খানিকটা কমাতে পারি। আর একটা জিনিস, সেটা আমাদের এই আজকের ডেটে দাঁড়িয়ে, সবই আজকের ডেটেই বলছি বিকজ আমরা 2026-এর মাঝামাঝি, 26টাও শেষ হতে চললো, সময় এত জোরে যাচ্ছে যে কি বলবো। তো সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া কতটা ইম্প্যাক্ট করে এটা ডেইলি লাইফস্টাইলের উপর? আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতেই আসবে, আমি ওটার জন্যই হাসলাম। তাও আমি এটা জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি, কারণ আমি মানে লোকজনকে চারপাশে যা দেখছি, এবং ফেসবুক খুললেই একটা রিল কালচার এবং আরো অনেক কিছু, যাই হোক খুব ডিস্টার্বড মানুষ। আমার এটা যেটা মনে হলো, মানে এখন তো আমার আরো বেশি, লাস্ট 2 বছরে তো আমার মনে হচ্ছে মানুষ ভীষণই ডিস্টার্বড। মানুষ ডিস্টার্বড এবং মানুষ অনেক কিছু করতে চাইছে। আজকে তুমি রিল নিয়ে বললে যেহেতু, তার জন্য বলছি যে মানুষ অনেক কিছু করতে চাইছে হঠাৎ করে ফেমাস হয়ে যাওয়ার জন্য, এবং সেটা করতে গিয়ে সে এমন কিছু জিনিস করছে ওই যে ভাবনা চিন্তা করছি না যে আমি কেন করছি, তো সেইটার থেকে সে তো রিলটা বানিয়ে নিজে ডিস্টার্বড বলে রিলটা বানাচ্ছে, হয়তো একটা এমন কিছু একটা রিল যেটা ঠিক
ঠিক নয় আর কি হয়তো। হ্যাঁ, তো সেরকম একটা জিনিস বানাচ্ছে, কিন্তু যারা দেখছে তাদের মানে ওই যে আজকের দিনে যেরকম অ্যাভারেজের এক্সপোজার, মানে ধরো অ্যাডাল্ট কন্টেন্টের এক্সপোজার বাচ্চাদের হচ্ছে ক্লাস 3। মানে আমরা ভাবতেই পারিনি যে আমাদের জেনারেশন এটা হতে পারে। এখন দেখা যাচ্ছে অ্যাভারেজ ক্লাস 3 এর বাচ্চা সে অ্যাডাল্ট কন্টেন্টে এক্সপোজড, এবং সে তো ইচ্ছে করে অনেক সময় হচ্ছেও না, সে দেখবে বলে আলাদা করে সার্চ করছে না। তুমি আজকে যদি 4টে রিল দেখতে থাকো, স্ক্রল করলে 5 নম্বর একটা কিছু কন্টেন্ট আসতে পারে যেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তো এইটা তো হচ্ছে অন্য মানুষের লাইফেও কোথাও একটা অসুবিধে হচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ার না আরো একটা খুব বড় অসুবিধের জায়গা, সেটা হচ্ছে যে রিয়েল এবং আইডিয়াল লাইফের একটা যে গ্যাপ, সেই গ্যাপটা মারাত্মকভাবে সৃষ্টি করে। মানে ধরো আমি 4টে ছবি দেখলাম, সেই ছবিটা দেখে আমার ভীষণভাবে মনে হলো যে আমার জীবনে এটা নেই, বা আমি 4টে ছবি তৈরি করলাম যেটা অ্যাকচুয়ালি আমার জীবনে নেই, সেরকম একটা ছবি, যেই ছবিটা দেখে অন্য মানুষের মনে হবে বাহ এ তো প্রচন্ড ভালো আছে। এই যে এই ডিসক্রিপেন্সির জায়গাটা, এইটা না আমাদের খুব অখুশি করে তোলে। যে আমি খুব সাজগোজ করলাম, একজন ইনফ্লুয়েন্সার আছেন, সে খুব ওপেনলি এই কথাটা বলেছেন যে আমি খুব অসুবিধার মধ্যে দিয়ে গেছিলাম, এবং তারপরে সেই সময় মেকআপটা আমাকে খুব হেল্প করেছে, তো আমি মেকআপ করলে আই ফিল ভেরি গুড। এবার এই যে জায়গাটা, এটার একটা পজিটিভ জায়গাও আছে, আবার একটা কোথাও গিয়ে নেগেটিভ জায়গাও আছে, যে আমি মেকআপ করলেই কি আমি শুধু বেটার ফিল করছি? আমি যখন মেকআপটা করছি না তখন কি আমার খারাপ লাগছে? এইটা কোথাও চর্চা করাটা খুব প্রয়োজনীয়, কারণ লোকে দেখতে পাচ্ছে যে আমি খুব হাসি খুশি আছি, বাট দ্যাট ইজ অনলি মাই রিয়েল লাইফ। তো এইগুলোর জন্যই আমরা ওই যে হয় না যে অ্যাপারেন্টলি একজন মানুষকে খুব হাসি খুশি মনে হলো, কিন্তু দেখা গেল যে সে হয়তো তার ডেইলি লাইফে এতটাই লো ডিপ্রেস ছিল যে সে সুইসাইড কমিট করলো। এই জায়গাগুলো হচ্ছে, তার কারণ হচ্ছে দেয়ার ইজ আ লট অফ ডিসক্রিপেন্সি, আ লট অফ গ্যাপ তার রিয়েল লাইফ এবং আইডিয়াল লাইফে। তো কোথাও আমরা যদি ইফ উই স্টিক টু দ্য বেসিক্স, এইটা বুঝে যে আমার জীবনে আমার কোনগুলো প্রায়োরিটি, আমি সেগুলো ঠিক করে করছি কিনা, কারণ সবার জার্নি একরকম নয়, সবাই একরকম ভাবে এগোবে না, কেউ আগে ব্লুম করবে, কেউ পরে ব্লুম করবে। তো আমি অন্যদের সাথে কম্পেয়ার না করে, আমি যদি নিজের পাস্ট এক্সপিরিয়েন্স গুলোর সাথে কারেন্ট এক্সপিরিয়েন্স গুলো কম্পেয়ার করি, তাহলে আমার মনে হয় যে দ্যাট উইল লিড টু আ লট অফ হ্যাপিনেস, যেটা আমাদের রোজকার জীবনে দরকার। রাইট। আর তুমি তো মানে দেখো, আমরা তো কাউকে বারণ করতে পারবো না যে সারাদিন এত সোশ্যাল মিডিয়াতে থাকার কোনো মানে নেই। আমার একটা জিনিস মানে যখন এগুলো নিয়ে কারোর সাথে আলোচনা হয়, যখন প্রথম ওই সোশ্যাল মিডিয়া ব্যাপারটা আসলো, অর্কুট ছিল, দেন এইসব হলো, তখন আমরা লুকিয়ে লুকিয়ে করতাম, বাবা মার যাতে দেখতে না পায়। আজকে জেনারেশনের বাবা মারা মানে বাচ্চাকে পাশে নিয়ে ফেসবুক, অর্কুট তো নেই ছাড়ো, ফেসবুক ইনস্টাগ্রাম করছে, বাচ্চাকে নিয়ে রিল বানাচ্ছে। ভয়ের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে না, একটা বাচ্চা জানছে আমার মা করছে আমিও করব, এটা অ্যাকসেপ্টেবল, এটা আমি করতেই পারি। এবং প্রচুর মা বাবাদেরকে আমি জানি যারা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে রিল বানায়, সেই রিল গুলো হয়তো খুবই মিনিংলেস, মানে হয়তো এই পেছনে কিছু একটা ডায়লগ চলছে এবং সেখানে তারা অ্যাক্ট আউট করছে, যেগুলোর হয়তো কোনোই খুব একটা আলাদা করে অ্যাডেড লার্নিং ভ্যালু বাচ্চাটার কিছু হচ্ছে না, কিন্তু বাচ্চাটা সেটার মধ্যে দিয়েই যাচ্ছে আর কি, বড় হচ্ছে। এই যে জায়গাগুলো, এগুলোতে না আমরা কি করছি, আমরা বাচ্চাদেরকেও খুব রিইনফোর্স করছি, এবং সেখান থেকে আমরা বলতে পারি না পরবর্তীকালে যে তুমি কেন এত মোবাইল দেখছো, এটা হয় না। কিন্তু আমরা যদি সকলেই এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে আমি সোশ্যালি অ্যাকসেপ্ট করি বা না করি, আমি বাচ্চাদেরকে বলা হয় যে তোমরা বেশি তোমাদের স্ক্রিন টাইম, বড়দেরকে কেউ বলে না। আমার মনে হয় বয়স্ক মানুষদেরও প্রচন্ড হাই স্ক্রিন টাইম। আমি এরকম প্রচুর সিনিয়র সিটিজেনদের চিনি যারা মানে সারাদিন প্রায় মোবাইলেই আর কি সময় স্পেন্ড করে, এবং বিভিন্ন জিনিস বলছে যে এই দেখ এই একটা অসাধারণ ভালো জিনিস পেয়েছি, সেটা হয়তো একটা গুড মর্নিং এর আর কি একটা ফরওয়ার্ড, কিন্তু তার মধ্যে দে আর গেটিং এ লট অফ প্লেজার আউট অফ ইট। তো এই যে জিনিসগুলো, স্ক্রিন টাইম আমাদের প্রত্যেকেরই প্রচন্ড হয়, কিন্তু আমি যদি সোশ্যাল অ্যাসপেক্টটা ছেড়ে দিয়ে ফিজিওলজিক্যাল অ্যাসপেক্টের উপরে ফোকাস করি, যে নো ম্যাটার আমার বয়স কত, গ্রোয়িং চাইল্ড হলে তো অফকোর্স তার হবেই আর কি, আমাদেরও যেটা হচ্ছে পার্মানেন্ট মানে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইন আর ব্রেন স্ট্রাকচার। এইটা যদি না বুঝি তাহলে কিন্তু কখনোই সিরিয়াসনেসটা ফিল করব না, যে কেন আমি
মানে মোবাইলটা কম দেখবো বা আমার স্ক্রিন টাইমটা আমি কেন লোয়ার ডাউন করবো? রাইট। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, এটা হচ্ছে খুব কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন হয়ে যাবে। আমরা আমাদের ফেসবুক খুললেই তুমি দেখবে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছে বাচ্চাদের নিয়ে ভিডিও বানায়, দে আর ভেরি পপুলার। যারা দেখছে তারা বুঝতেই পারছে আমি কাদের কথা বলছি, নাম তো আমি নিচ্ছি না। এই যে কনস্ট্যান্টলি বাচ্চাকে দিয়ে রিল বানানো, বাচ্চাদের কথাটা শুনতে খুবই আমাদের ভালো লাগে, খুবই মিষ্টি, কখনো কখনো আমরা নিজেরাও শেয়ার করি তাদের ভিডিও। বাট তুমি কি মানে তোমার পার্সপেক্টিভটা কি, মানে এটা কি ঠিক হচ্ছে? মানে একটা বাচ্চা জন্মাচ্ছে, তারপর থেকেই সে এত ফেমাস হয়ে গেল, মানে লোকে তাকে পাগলের মতো দেখছে, এবং বাচ্চারা তো সেই অ্যাটেনশনটা সেই ছোটবেলা থেকেই পাচ্ছে। না, আমার মানে আমি কখনোই এই পুরো জিনিসটাকে খুব একটা ভালো বলে মনে করি না। তার একটা তো তুমি বললেই যে এই অ্যাটেনশন পাওয়ার জায়গাটা, কারণ পরবর্তীকালে তো বাচ্চাটা এই যে এই ছোট্ট বাচ্চার যে সুইটনেসটা, সেটা তার যখন 15 বছর বয়স হয়ে যাবে, 20 বছর বয়স হয়ে যাবে, হ্যাঁ, তার তো আর এই সুইটনেসের জায়গাটা থাকবে না। কিন্তু সে অলরেডি নিজেকে খুব ফেমাস একজন মানুষ বলে মনে করছে ছোটবেলার থেকে, তার ফরম্যাটিভ ইয়ার্স থেকে। এবার সেটা কোথাও গিয়ে তার কাছেও একটা ব্লো, এই পপুলারিটির জায়গা কমে যাওয়াটাকে অ্যাকসেপ্ট করাটা তার কাছে কিন্তু একটা স্ট্রাগল হয়ে দাঁড়াতে পারে একটা সময়। এইটা একটা ফ্যাক্টর। এবং তার সাথে না আরো ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হলো যে এই যে বাচ্চাদেরকে কনস্ট্যান্টলি পারফরমেন্সের মধ্যে রাখা, মানে ধরো আজকে আমি খুব নিজের মনে বাচ্চা সেলফের কথা বলছি, আমি এটা প্রচুর করেছি, আয়নার সামনে দাঁড়িয়ে নেচেছি। তো এই যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নাচছি, আর ধরো একটা বাচ্চাকে কনস্ট্যান্টলি বলা হচ্ছে যে তোর নাচটা আমি রেকর্ড করবো, তুই নাচ, তুই আয়নার সামনে দাঁড়িয়ে নাচলেও সেটা রেকর্ড করা হবে। তো এর মধ্যে তো একটা কনসিয়াসনেস এর জায়গা আছে। তো সারাক্ষণ ধরে যদি বাচ্চার প্রত্যেকটা অ্যাক্টিভিটি পারফরমেন্সে আর কি কনভার্ট করে দেওয়া হয়, সেই জায়গায় কিন্তু অসুবিধে হয়। মানে যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেবো, এরকম প্রচুর মা বাবারা আছেন যারা বাচ্চাদেরকে দিয়ে আমি আমি একটা এক্সাম্পল নিয়েই বলছি আর কি, উই ওয়ান্ট জাস্টিস বলিয়েছে, ঠিক আছে, এবং দিয়ে সেটা খুব প্রমোটও করেছে যে আমার বাচ্চাও বলছে উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু বাচ্চা তো কোথাও বুঝছে না, বাচ্চা তো তোতা পাখির মতো যেটা তাকে বলানো হবে সে সেটাই বলবে। মানে এই যে জায়গাটা যে আমার বাচ্চা যদি পিক আপও করে থাকে, আমার তো সেটাকে পাবলিসাইজ করার দরকার নেই ফর দ্য সেক অফ মাই চাইল্ড। কারণ তাহলে বাচ্চা এটাই শিখবে যে ক্যামেরা না থাকলে আমি কিন্তু কোথাও গিয়ে আমার পারফরমেন্সের কোনো মানে হচ্ছে না। আমার যদি 10খানা 100খানা 1000টা আর কি যদি লাইক না পড়ে, তাহলে আমার কোনো জিনিসটারই কোনো মানে হচ্ছে না। সে কিন্তু পরবর্তীকালে এই ধরনের বাচ্চাদের ডিপ্রেশন ডেভেলপ করার আর কি প্রবাবিলিটি খুব বেশি থাকবে। কারণ তার কোথাও ওই সোশ্যাল অ্যাপ্রুভালটা না হলে তার কোনো জিনিসেরই মনে হচ্ছে যে আমার ভ্যালিডেশনটা হলো না, এটা করে কোনো লাভ হলো না, মিনিংলেস হয়ে গেল। হ্যাঁ, আজকালকার দিনের মা বাবা বা পেরেন্টসদেরও আমার মনে হয় একটু সচেতন তো হওয়া উচিতই, ভবিষ্যতের কথাটা ভেবে অ্যাটলিস্ট, আমার তো তাই মনে হয়। অনেক রকম আড্ডা মারলাম, খুব সিরিয়াস কথাবার্তাও বলেছি আমরা। এবার একটু তোমার সম্বন্ধে জানি, কারণ তোমার সম্বন্ধেই কিছু জানা হলো না। সেটা হচ্ছে যে তোমারও তো মনে কষ্ট হয়, তোমারও জীবনে ওঠা পড়া সবকিছু সাথে চলতে হয়। তোমার কষ্ট হলে তুমি কি করো, নিজেকে কিভাবে চালাও, সেই টাইমটা কিভাবে গোছাও নিজেকে? আমার কষ্ট হলে আমি ঠিক অন্যদেরকে যা যা বলি, আমি নিজের ক্ষেত্রেও সেই জিনিসগুলো করি। মানে ধরো তুমি কষ্ট নিয়ে বললে, কষ্টের সাথে সাথে তো স্ট্রেসড হয়ে যাওয়ার জায়গা। আমি যে প্রফেশনটাতে আছি এটা ভীষণ হাই ইমোশনাল, মানে ইমোশনালি ডিমান্ডিং একটা প্রফেশন। হ্যাঁ, তো সেই জায়গায় স্ট্রেসড হয়ে যাওয়ার জায়গা, সেই জায়গায় খারাপ লাগার, এবং পার্সোনাল লাইফেও খারাপ লাগা, দুঃখের বিভিন্ন জায়গা, ওঠা পড়ার জায়গা, ফেলিওর মানে প্রচুর এসছে আমার জীবনে। হ্যাঁ, তো সেই জায়গাগুলোর থেকে না, মানে আমার মনে হয় যে আমি নিজের সাথে যতটা পারি অন আ রেগুলার বেসিস কাজ করতে থাকি। যখন মনে হয় যে আমি পারছি না, এইটাতে আমার অন্য কারোর সাহায্য লাগবে, তখন আমি কারোর সাথে কথা বলি। ঠিক যেরকম ভাবে আমি অন্যদেরকে বলি যে আমার সাথে কথা বলার জন্য, আমি সেই জিনিসটা অন্য কারোর সাথে করি। আচ্ছা, তাতে অনেকটা হেল্প হয়? অবশ্যই হয়। আচ্ছা, আরেকটু যেটা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে
শ্রীতমা কতটা খেতে ভালোবাসে, কারণ আলটিমেটলি কাঁচা লঙ্কাতে এসে একটু খাওয়া নিয়ে তার কথা হবেই। হ্যাঁ বাবা, আমি খুব ফুডি। আমি অল্প খাই কিন্তু আমি খেতে ভীষণ ভালোবাসি। আর ঘুরতে ভালোবাসো? হ্যাঁ, ঘুরতেও খুব ভালোবাসি। ঘোরার স্কোপ খুব কম পাই আর কি, যেহেতু কাজের চাপ এতটা বেশি থাকে, কিন্তু আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। আর খাওয়ার প্রসঙ্গ যখন আসলো, সেটা যে কি খেতে শ্রীতমা সব থেকে বেশি ভালোবাসে? মিষ্টি। মিষ্টি, আচ্ছা মিষ্টি মেয়ে, মিষ্টি খেতে ভালোবাসে। আর মানে খেতে, এই যে বাইরে, এই যে কলকাতায় এত এখন ক্যাফে কালচার, এত রেস্টুরেন্ট, এত কিছু, সেগুলো এক্সপ্লোর করা হয়? একটা সময় আমি খুবই করতাম, মানে নতুন ক্যাফে খুললেই আমি দৌড়ে দৌড়ে সেখানে চলে যেতাম। আজকে সত্যি বলতে আমি খুব একটা স্কোপ পাই না। এবং এখন যেটা কারেন্টলি হয় সেটা হচ্ছে যে আমার কিছু কিছু জায়গা আছে, যেই জায়গাগুলো আমার খুব কমফর্ট আর কি এরিয়া বলে মনে হয়, এবং সেখানে আমি বারবার যেতে পছন্দ করি। তার মধ্যে আবার হয়তো কখনো রিল দেখলাম, কিছু দেখলাম, কোনো একটা পার্টিকুলার জায়গা যেটা নতুন খুলেছে সেটা জানতে পারলাম এবং খুব ইন্টারেস্টিং লাগলো। যেমন ধরো আমার বাড়ির খুব কাছে একটা আফ্রিকান ফুড জয়েন্ট খুলেছে। আচ্ছা। হ্যাঁ, তো সেটা আমার যাওয়াই হয়নি আর কি। এটা আমার যাওয়ার খুব ইচ্ছে আছে। তো কিন্তু যে রেগুলার ক্যাফে হপিং বা নতুন রেস্টুরেন্টে যাওয়ার জায়গাটা এখন আমার অনেক কমে অনেকটা গেছে, কমে স্কোপ গেছে। পাই না। আর এমনি রান্না করতে পারো? আচ্ছা, হ্যাঁ, রান্না আমি করতে পারি। তার কারণ হচ্ছে যে এটার পেছনে একটা ব্যাক স্টোরি আছে। হ্যাঁ, উইচ ইজ আ লিটল সিরিয়াস। সেটা হচ্ছে যে আমার যখন 18 বছর বয়স, তখন আমার মা অসুস্থ হন এবং আমার 21 বছর বয়সে আমার মা মারা যান। আচ্ছা। তো আমার রান্নাটা কখনোই শখে শুরু হয়নি। হ্যাঁ, বাধ্যতায় রান্না শুরু হয়েছিল। এবং রান্নার ক্ষেত্রে আমি যখন মা মারা যাওয়ার পরে, যখন আমি মাস্টার্স করছি, সেই সময়টাতে আমি নিজেই রান্না করতাম এবং বাড়ির রান্না মানে একটা লম্বা স্প্যান অব্দি, আমি বলছি যে নেক্সট হয়তো 7-8 বছর আমার মা মারা যাওয়ার পরে বাড়ির রান্না আমিই করতাম। এবং তখন না আমি একটা ট্রিক তৈরি করেছিলাম যে আমি শুধু সেই রান্নাগুলোই করব যেই রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়। ফলে তাড়াতাড়ি রান্না করার, হ্যাঁ, আমার এক্সপার্টিজের জায়গাটা অনেকটা বেশি, কিন্তু যেটা বেশি ইলাবোরেটলি রান্না করতে হয় সেই ধরনের জিনিসপত্র আমি একটুখানি কমই করি, অ্যাভয়েড করার চেষ্টা করি। এমনি তোমার সারা দিনটা কেমন কাটে, সকাল থেকে রাত অব্দি তুমি কি কি করো? আমরা একটুখানি ইন্টারনেট টার্মসে বলি যে আ ডে ইন মাই লাইফ, যদি এরকম একটা বলে ভাবা যায়, তাহলে শ্রীতমার একটা ডে ইন দ্য লাইফ কিভাবে কাটে? টিপিক্যাল ডে ইজ আ ভেরি ড্র্যাব ডে। তার কারণ হচ্ছে হলো যে আমি সকাল 7টা থেকে কাজ শুরু করি। আমি এক জায়গায় পড়াই। হ্যাঁ, তো আমি সকাল 7টা থেকে কাজ শুরু করি। 7:15 আর কি সেখানে ক্লাস শুরু হয়, 7:15, 7:30 এরকম। তো আমি 7টায় বাড়ির থেকে বেরোই এবং এই কাজ যে চলতে থাকে। তারপরে দুপুরবেলায় হয়তো ঘন্টা খানেক একটু রেস্ট নিই। তারপরে বেশিরভাগ দিনই ইভিনিং টাইমে সেশন থাকে। সেশনের পরে আমার দিন শেষ হতে হতে মোটামুটি আর কি 8টা, যখন আমি কাজ র্যাপ আপ করি। কিন্তু এই 8টার পরে অ্যাবসলিউটলি আমি দুটো ভাগে আমার জীবনটাকে মানে আর কি ভাগ করে নিই। একটা হচ্ছে আই উইল বি স্পেন্ডিং টাইম উইথ মাইসেলফ, আর একটা হচ্ছে আই উইল বি স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। এই দুটোর মধ্যে আমার জীবনটা আর কি রোল আপ করে। তারপরে উইকেন্ডে যখন আর কি সময়ের জায়গাটা থাকে, সেই সময়গুলোতে আমি সোশ্যালাইজ করি, বন্ধুদের সাথে দেখা করা, বেরোনো, আড্ডা মারা, এইগুলো আর কি, এগুলো থাকে। কিন্তু রাউন্ড দ্য ডে, টিপিক্যাল ডে যদি হয়, তাহলে আমি বেশিরভাগ সময়টাতেই কাজ করি এবং তারপরে যে অল্প সময়টা থাকে সেটা আমি মানে খুব নিজেকে এবং পরিবারের লোকজনদেরকে প্রায়োরিটাইজ করি। সিম্পল লাইফ, ভেরি সিম্পল। আচ্ছা, আমরা মোটামুটি একদম আড্ডার শেষের দিকে চলে এসেছি। এবার আড্ডার শেষের দিকে মানে আমাদের 5টা প্রশ্ন থাকে, ঠিক আছে? 5টা খুব সিম্পল প্রশ্ন, কোনো সাংঘাতিক কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আমরা করি না, মানুষকে বিব্রত করার দরকার নেই। তো 5টা প্রশ্ন করব তোমাকে, তোমার মাথায় যেটা উত্তর আসছে সেটাই ফার্স্টে বলবে। তুমি যে প্রফেশনে আছো, সেই প্রফেশনটাকে যদি একটা কোনো ফুড বা একটা রেসিপি দিয়ে, একটা ডিশ দিয়ে কম্পেয়ার করো, তো হোয়াট উড বি দ্যাট ডিশ অর দ্য ফুড? শুক্তো। শুক্তো? ওয়াও, কেন শুক্তো? কেন শুক্তো? তার কারণটা হচ্ছে এটা যে তার মধ্যে প্রচুর বেসিক নিউট্রিয়েন্টস আছে, যেটার মধ্যে প্রয়োজনীয় জিনিস আছে, শরীরের পক্ষে প্রয়োজনীয়, মানসিক আর কি জায়গা থেকে আর কি আমি বলছি। বাট ইট ইজ ওভারঅল বিটার।
কারণ আমরা মেজরলি যখন আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে দেখি তো আমরা মেজরলি নেগেটিভ লাইফ ইভেন্টস নিয়ে আলোচনা করি। আমার যেরকম ইনিশিয়াল লেভেলে না একটা বড় সময় এটা কেটেছিল প্র্যাকটিস করতে, আমার মনে হয় সব প্রফেশনালদের বোধহয় এটার মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে আমি ইমোশনালি ইনভলভড হব না এই জায়গাটা এস্টাবলিশ করা। যে যেখানে হয়তো একটা বাচ্চাকে দেখে মনে হচ্ছে আহারে বাচ্চাটা কি কষ্টে আছে, আমি এর মা হয়ে যাই, হ্যাঁ, তো সেই জায়গায় আমি ওই ইমোশনটার মধ্যে জড়াবো না। বা কোনো একজন, আমি একটুখানি নারীবাদী একটা ব্যাপার আছে, যে কোনো একজন মহিলাকে দেখছি সে খুব আর কি এমন একটা কথা বলছে যেটা আমার মনে হচ্ছে যে এটা তো মানে ভীষণই, এটা হওয়াই উচিত নয়, মানে ওয়াই ইজ দিস পার্সন বিহেভিং ইন দিস ওয়ে। হ্যাঁ, তো সেই জায়গায় কোথাও গিয়ে ওইটাতে নিজেকে আটকানো, যেখানে আমি বলছি যে না এটা তার পার্সপেক্টিভ, আমি আলাদা ভাবতে পারি, সে আলাদা ভাবতে পারে, তারটাও জাস্টিফাইড, এবং সেই জায়গাটাতে আমাকে যথেষ্ট সম্মান দিতে হবে, এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে যাওয়া, যার জন্য আমি বললাম যে ইট ইজ বেটার। সেই জন্য সুক্তার কথাটা মাথায় আসলো। আচ্ছা, এবারে নেক্সট একটা প্রশ্ন করি। এই প্রশ্নটা একটু কন্ট্রোভার্সিয়াল হবে কিনা আমি জানি না, কন্ট্রোভার্সিয়াল না বলেছিলে। সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন যে কারেন্ট পলিটিক্যাল সিনারিও, আমি কোনো মানে কোন সরকার আছে নেই সেটা নিয়ে বলছি না, পলিটিক্যাল যে সিনারিও, এই সিনারিওর সম্বন্ধে তুমি এক লাইনে যদি কিছু একটু বলো। ডিস্টার্বিং। আমি এক লাইন না একটা ওয়ার্ডেই বলে দিলাম যে ইট ইজ ডিস্টার্বিং। আচ্ছা, থার্ড কোয়েশ্চেনটা করি। তুমি যদি কোনো একটা ভালো একটা পারফেক্ট ডেটে যাও, তো কি ধরনের খাবার অর্ডার করবে, কোন ধরনের রেস্টুরেন্ট চুজ করবে? এরকম রেস্টুরেন্ট যেখানে জোরে গান বাজে না, এটা আমার কাছে আর কি খুব ইম্পর্টেন্ট, যে আমি এরকম জায়গায় যেখানে জোরে গান বাজছে, যেখানে আমি উল্টো দিকের মানুষের কথা শুনতে পাচ্ছি না, সেটা আমার কাছে একদমই কমফোর্টেবল নয়। এবং যেখানে মোটামুটি সিম্পল খাবার পাওয়া যায়, কারণ আমি ব্ল্যান্ড পছন্দ করি খেতে, আমি খুব স্পাইসি খাবার পছন্দ করি না। তো আমার যদি পার্সোনাল চয়েসের জায়গা থেকে আমি ভাবি অন্য লোকের কথা না ভেবে, তাহলে আমি বলবো যে এরকম জায়গা যেখানে কন্টিনেন্টাল, ভালো কন্টিনেন্টাল পাওয়া যায়, আমি সেই জায়গায় যাব যেখানে সফট মিউজিক চলছে বা কোনো মিউজিক চলছে না, যেখানে বসে একটু আরাম করে আড্ডা দিয়ে গল্প করা যাবে আর কি, এরকম একটা জায়গা। তবে হ্যাঁ, অফকোর্স সাথে যে থাকবে তার পার্সপেক্টিভটা জানাটা ইজ ভেরি এসেনশিয়াল। আচ্ছা, এবার ফোর্থ কোয়েশ্চেনটা করি। তোমার মতে একটা ওভাররাইট ফুড আর একটা খুব আন্ডাররেটেড ফুড? আন্ডাররেটেড ফুড তো এরকম প্রচুর আছে যেগুলো খুব ভালো খেতে, কিন্তু লোকজন খুব একটা পাত্তা দেয় না। যেরকম আমাদের কিচেনে এরকম প্রচুর বাটার জায়গা আছে, যে এই খোসা বাটা, ওই আর একটা কিছু হয়তো, মানে আমার বাড়িতে যিনি রান্না করেন উনি দারুণ সুন্দর একটা চিংড়ির আর কি একটা বাটা তৈরি করে। হ্যাঁ, এরকম ধরনের প্রচুর আন্ডাররেটেড ফুড আমাদের আছে, যেটা আমাদের ভীষণ বাঙালিদের কিচেন স্পেসিফিক। হ্যাঁ, বা তোমার ধরো ওই লাউয়ের, ঝিঙের খোসা বাটা, এরকম ধরনের বিভিন্ন শাকের জায়গা আছে যেগুলো আমরা এক্সপ্লোরই করি না আর কি। সেই জায়গাগুলো আমার মনে হয় যে খুব আন্ডাররেটেড। এবং আজকের দিনে দাঁড়িয়ে এরকম প্রচুর, আমি বললে লোকজন আমাকে পেটাবে, ধরো ফর এক্সাম্পল আমি বলছি যে রামেন ভীষণ ওভার হাইপড একটা খাবার, হ্যাঁ, যে যেখানে অ্যাকচুয়ালি না, আমি একটা কথা বলছি, আমাদের এখানে কলকাতায়, আমি বাইরের কথা বলতে পারছি না, কলকাতাতে কিন্তু ভালো রামেন কেউ বানায় না। কিন্তু রামেন খাওয়ার জন্য কত লোকজন ঘুরে বেড়াচ্ছে তুমি বলো। আচ্ছা, এটা ফিফথ মানে ফাইনাল কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনটা খুব ইজি। আজকে কাঁচা লঙ্কাতে আসলে তুমি, আমরা শুট করছি একসাথে, আমার তো খুব মজাই লাগছে, তো তুমি যদি আজকের অভিজ্ঞতাটা একটা কোনো রেসিপি বা একটা ডিশ বা একটা ফুডের সাথে কম্পেয়ার করো, সেটা কি হবে? সেটা আমার মনে হয় যে কোনো কমফর্ট ফুড হতে পারে, মানে which is tasty, কারণ আমি প্রচন্ড এনজয় করছি, যেমন ধরো আলু পোস্ত। আমি দুপুরে আজকে আলু পোস্ত খেয়েছি, যে which is valuable, যেটা কারণ আমার মনে হয় যে আড্ডাটা হলো সেটা প্রচন্ড ভ্যালুয়েবল একটা আড্ডা হলো। তো ইট ইজ ভ্যালুয়েবল, ইট ইজ কমফর্ট ফুড। হ্যাঁ, এবং মানে আমি ভীষণ এনজয় করেছি। আমাদের পোস্ত বেশিরভাগ বাঙালিদেরই আর কি ফেভারিট, এবং আমি বাঙালি খাবার পছন্দ করি, নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পারছো আর কি, বারে বারে আসছে।
যাই হোক, খুব মজা হলো, 5টা কোয়েশ্চেনের আনসারই খুব সুন্দর দিয়েছে একদম গুছিয়ে। এবার মোটামুটি আমরা একটু রান্না করতে যাব। তো তুমি আজকে কি রান্না করবে? আমি যে রান্নাটা করব এটা ভেটকি মাছের। এটা ওই যে বললাম যে খুব সিম্পলি, খুব তাড়াতাড়ি যে রান্নাটা হয়ে যায় সেরকম রান্নাই আমি করতে পারি। তো এরকমই একটা ডিশ বানাবো যেটা স্পাইসি নয়, এগেন ব্ল্যান্ড, আমি যা যা পছন্দ করি সেরকম ধরনের আর কি। এটা একটা ডিশ যেটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে এবং এইটার নাম যেহেতু এর মধ্যে গন্ধরাজ আমি বলেছিলাম আর কি যে আছে, তো ওই মানে ভেটকি উইথ গন্ধরাজ জেস্ট এরকম কিছু হতে পারে, বা শাহি। আমাকে আরেকজন সাজেস্ট করেছে, বলেছে যে এরকম এটাকে শাহি ভেটকি বলতে হবে আর কি। তো সেই রকম আছে, আমি জানি না এটা কি নাম হওয়া উচিত, কিন্তু এরকম কিছু। তোমার হাতের ভেটকি মাছ এটাই নাম। তবে আমি একটা জিনিস এখানে মেনশন করব, সেটা হচ্ছে যে শ্রীতমার হাতের ভেটকি মাছ তুমি বললে ঠিকই, কিন্তু রেসিপিটা অনেস্টলি এটা আমার নয়। আমার মানে এই রান্না শেখার একজন ইন্সপিরেশনের মানুষ আছেন, রান্না বলে না, জীবনের বিভিন্ন জিনিস, কারণ তাকে আমি অদ্ভুত লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে দেখেছি। এবং এখানে যেহেতু রান্না নিয়ে কথা হচ্ছে, বাকিটা না বলে বলি যে তাকে আমি দেখেছি যে হয়তো বাড়িতে অনেক লোকজন খাবে, হ্যাঁ, কিন্তু উনি খুব এফর্টলেসলি হয়তো সারাদিন কাজ টাজ করে বাড়ি ফিরলেন এবং খুব এফর্টলেসলি প্রচন্ড তাড়াতাড়ি রান্না করতে পারে। মানে আমরা বলি যে কিছু একটা মানে বোধহয় জাদুই কিছু একটা ব্যাপার আছে, মানে গড গিফটেড কিছু একটা ব্যাপার আছে যে আমরা সবাই আড্ডা মারছি আরো এরকম ভাবে রান্নাটা করে নিচ্ছি আর কি। তো সেই মানুষটিকেই আমি না জিজ্ঞেস করেছিলাম যে আমার কি করা উচিত, হ্যাঁ, এবং ও আমাকে এটা সাজেস্ট করেছিল এবং এটা আমি নিজে ট্রাই করেছি, কিন্তু আমি বেসিক্যালি আমি এটা ওর থেকেই আর কি খেয়ে দেখেছি, ইট ইজ ওয়ান্ডারফুল। হ্যাঁ, তো এই রেসিপিটা আজকে আমরা রেসিপিটা ওর। তাহলে এবার রান্নাঘরে যেতে হবে, তাহলে রান্নাঘরে গিয়ে আমরা বাকি গল্পটা করব। আমরা কাঁচা লঙ্কা রান্নাঘরে এসে গেছি, এবার রান্না করব। কি কি লাগছে একটু বলো তো? বেশ বড় বড় সাইজের ভেটকি মাছ তো আমি দেখতে পাচ্ছি। ভেটকি, এখানে টক দই আছে, কাজু, রসুন, মাখন, পোস্ত, গন্ধরাজ লেবু একটা আছে, আর নুন, চিনি, মরিচ, গোটা গোলমরিচ, তাই তো? হ্যাঁ, গোটা গোলমরিচ। আচ্ছা, খুব বেসিক সিম্পল ইনগ্রেডিয়েন্ট। আমাদের এমনি প্রথম স্টেপটা তাহলে কি? প্রথম স্টেপ হবে হচ্ছে যে আমরা একটু নুন আর তার সাথে একটু গন্ধরাজ লেবুর আর কি রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো মাছটাকে। আচ্ছা, ঠিক আছে। লেবুটা তাহলে আমরা একটু কেটে নেবো, একটু অল্প কেটে। তো তাহলে আমরা একটু, আচ্ছা, থ্যাংক ইউ, অল্প একটুখানি নুন দেবো, যেহেতু পরেও আমাদের নুন অ্যাড করতে হবে, বেশি আর দিচ্ছি না আমি। আর তার সাথে না একটু লেবু, এই লেবুটা যেহেতু আমাদের পরবর্তীকালে কিছুই প্রায় পড়বে না, এটাতে আমি লেবুর রসটা একটু বেশিই দিলাম। আচ্ছা, আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এটা না দিলেও চলে, অপশনাল, দিলে ভালো। দিলে ভালো, দেখো বলবে। হ্যাঁ, ব্যাস দিয়ে জাস্ট একটুখানি মাখিয়ে আমাদের রেখে দিতে হবে, আর কিছু না। মোটামুটি এইটাকে আমরা 5 থেকে 10 মিনিট, মানে খুব বেশি হলে 10 মিনিট রেখে দেব। আচ্ছা, ম্যারিনেট করা হয়ে গেছে মাছটাকে নুন আর ইয়ে দিয়ে, লেবু দিয়ে আর মরিচ দিয়ে। এবার আমরা কাজু আর পোস্তটাকে একটু ভিজিয়ে রেখে দেব, তারপরে এটাকে বাটা হবে আর কি। তার আগে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। এটা কাজু আর পোস্তটা এখানে ভিজিয়ে রাখলাম। যতক্ষণ এই মাছটাকে আমরা ম্যারিনেট করব 5 to 7 মিনিটস, ম্যাক্সিমাম 10 মিনিটস ওইটুকুই ভিজিয়ে রাখবো। আচ্ছা, মানে ওটা বাটতে পরে একটু সুবিধা হবে, আর কিছুই না। হ্যাঁ, তো তাহলে এই কাজু আর পোস্তটা যেটা ভেজানো ছিল এটাকে আমরা ব্লেন্ড করব। একটু এটার মধ্যে কি আর কিছু যাবে? এর মধ্যে একটু নুন যাবে। আচ্ছা, এই কাজু আর পোস্তটা এখানে আছে, এর সাথেই আমরা একটা কাঁচা লঙ্কা দেব। যদি কেউ বেশি ঝাল খেতে চায় তাহলে দিতেই পারে। হ্যাঁ, আমি যেমন খুব ঝাল খাই আমরা বাড়িতে, আর তারপর লোকজন কমেন্ট করে কত লঙ্কা দিয়েছেন দিদি। না, আমি একদমই ঝাল খেতে পারি না, তার জন্য আমি না পুরোটা দিলাম না রসুন, আমি একটু
2-3টে কোয়া রেখে দিলাম। ঠিক ঠিক আছে। আছে, মানে এতটা লাগবে না মনে হয়। আচ্ছা, এবার জাস্ট আমি এবার আমরা গ্রাইন্ড ব্লেন্ড করব। করে নেবো, আর কিছু Okay, করতে হবে না। তো তাহলে আমাদের কাজু আর পোস্ত রসুন দিয়ে পেস্টটা হয়ে গেছে। এইটার মধ্যে আমরা এখানে দই, নুন, অল্প একটু মিষ্টি হুম। যেরকম দরকার হুম, পড়বে এটাকে একটু অ্যাড করে দেবো। তার সাথে আরো একটু মরিচ অ্যাড করবো, আচ্ছা। মানে গোলমরিচ আর কি গোলমরিচ, অ্যাড আচ্ছা করবো। ঠিক আছে, তাহলে এখানে টক দইটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই স্পুনটা নেবো। এটা ভালো করে মিক্স করবে, এর মধ্যে একটু এর নুন নুন, চিনি হ্যাঁ নুন চিনি। বলবে হ্যাঁ কতটা নুন। হ্যাঁ তুমি এটা আন্দাজ মতো দিয়ে দাও না। হ্যাঁ, বেশি নুন দেওয়া হ্যাঁ, যাবে না। কারণ এটাতে অলরেডি আছে। হ্যাঁ, প্লাস দইয়ের সাথে আবার নুন বেশি হয়ে গেলে খুব সমস্যা। ব্যাস ব্যাস ব্যাস, আর না। গোলমরিচের গুঁড়ো একটু, আর দেবো হ্যাঁ, দেখো। না লাগবে না। দিয়ে আমাদের এই মিক্সচারটা রেডি। কিচ্ছু করতে হবে না, শুধু এই মিক্সচারটা এই মাছটা যেটা আছে মাছের সাথে, মানে মাছের ওপরে আর কি দিয়ে দিতে হবে। এবারে আমরা আবার ম্যারিনেট করে এই মিক্সচারটা দিয়ে ম্যারিনেট করে অ্যারাউন্ড 10-15 মিনিট আর একটা রাখবো। আচ্ছা। আমাদের মোটামুটি ম্যারিনেশন তো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করছি। বাটার দিয়ে এবারে দিলাম। একটু বাটার দিচ্ছি, যেহেতু আর অন্য কিছু ইউজ করবো না, আমি বাটারটা একটু একটু বেশি ইউজ করলাম। আর লাগবে কি? পরে একদম শেষে আমরা একটুখানি একটু ছড়াতে butter পারি। দেবো। আচ্ছা। হ্যাঁ, তো বাটারটা জাস্ট মেল্ট করবে এই রকম সেটআপে আমরা একটু পুরো ইউটেন্সিলটা পুরোটাতেই আর কি বাটারটা যাতে ধরে না যায় ওটা একটুখানি লাগিয়ে দিয়ে, তারপরে আর কিচ্ছু করার নেই। গোটা গোলমরিচটা দেবো। হ্যাঁ, গোটা গোলমরিচ দেবো, কারণ অলরেডি আমাদের গোলমরিচ অ্যাড করা আছে। তো দিয়ে মাছটা দিয়ে মাছটা দিয়ে দেবো, আর কিচ্ছু করার নেই। বাহ, দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। ভাবতেই পারছি না। আমি আর একটু বাড়িয়েই রাখলাম এখন আপাতত। হ্যাঁ, তো জলটা দিয়ে আমরা একদম ঢাকা চাপা দিয়ে দেবো। আচ্ছা, এখানে যে অনেক রকম মশলা লেগে আছে, মানে কাজু এবং পোস্ত দুটোই খুব এক্সপেন্সিভ, তো নষ্ট আমরা করব না। আমরা অল্প একটুখানি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, তাহলে অসুবিধা হয়ে যাবে। বাঙালিরা তো খুব সাশ্রয় করতে পারে, এইভাবে আমরা সাশ্রয় করব। দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে এই রান্নাটা না বাজে হওয়ার কোনো জায়গা নেই, চান্সেস কম। এটা খুব সেফ রান্না। একে তো ভেটকি মাছ, তার একটা সুন্দর স্বাদ আছে। তো মাছটা দিয়ে দেওয়ার পরে আর অল্প একটু যা জল দিলাম আর কি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এটা লো ফ্লেমে হতে থাকবে। মোটামুটি আমরা মিনিট 7 পরে, যেহেতু এটা মাছের পিস, ফিলে নয়, পাতলা ফিলে হলে আমি বলতাম 3 থেকে 4 মিনিট, কিন্তু এটা 5 to 7 মিনিটস পরে আমরা আবার একটুখানি মানে আর কি উল্টে পাল্টে দেবো, যাতে দুটো সাইডই ভালো করে হয়ে যায়। ব্যাস, তারপরে আর কিছু নেই। একটু বাটার আর একটু লেমন জেস্ট দিয়ে দেবো। ওকে। তো এবারে একটু দেখে নি, মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে। একটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে, মানে দারুণ। আমি জানি ও হাতা খুঁজছে, আমি দিচ্ছি। তো আমাদের এটা অলমোস্ট ডান। মাছগুলো কুকড হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার ওপর থেকে জাস্ট অল্প করে একটু মাখন, জাস্ট ফর টেস্ট, একটু মাখন অ্যাড করে দেব। তার সাথে কাঁচা লঙ্কা, ইয়েস, 2টো কাঁচা লঙ্কা, আর তুমি একটু চিড়ে, হ্যাঁ চিড়াও আছে, হ্যাঁ, আর একটু লেমন জেস্ট দিয়ে দিলাম, আর লেমন জেস্ট দিয়ে দেবো, বাস। এন্ড দ্যাট উইল বি অল। দিয়ে দেবো? ইয়েস। লেমন জেস্টেই না এই যে সুন্দর একটা ফ্লেভারটা যেটা আসছে, দারুণ দারুণ। আমার মনে হয় এর থেকে বেশি না আর দিলে তেতো হয়ে যাবে। রান্না হয়ে গেল একদম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা তো মানে না বললে খুব ভুল বলা হবে। দেখতে দারুণ লাগছে। এটা মানে একটা
এটা দারুণ ব্যাপার, এটা কিছু বলে, এটা খেয়ে বলতে হবে কেমন হয়েছে। আমরা এটা পরে খাবো, এরকম ক্যামেরা অন করে মাছ খাচ্ছি, খুব এইটা খারাপ লাগবে। স্টার্টার হিসেবেও খাওয়া যেতে পারে, হুম। যদি আমরা গ্রেভিটাকে আরো একটু আর কি হুম, ড্রাই করে দিতাম হুম, তাহলে সেটা করা যেতে আমার পারতো, মনে হয় বা এটা ওই ভাত বা তুমি যদি রুটি, ভেটকি মাছের ফিলে দিয়েও করো না, খুব ভালো একটু একটু। হার্ব রাইস বা ওরকম বাটার হুম, রাইস এরকম কিছু হুম, দিয়ে এটা হুম, খুব ভালো হবে। ঠিক আছে। তোমার আজকে এখানে এসে কেমন লাগলো বলো? দারুণ লেগেছে, দারুণ, খুব ভালো লেগেছে, আমি ভীষণ এনজয় করেছি, প্রচুর আড্ডা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। কাঁচা লঙ্কা দেখো? হ্যাঁ, আমি এপিসোডস দেখেছি বেশ কয়েকটা, সবকটা দেখেছি এটা আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু আমি বেশ কয়েকটা এপিসোড দেখেছি। আর এই যে একটা সুন্দর আড্ডার ছলে রান্নাটা হচ্ছে, এইটা আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমার সাথে এতক্ষণ ধরে এত আড্ডা মেরেছি, যদি কারোর কখনো মনে হয় যে তোমার সাথে কন্ট্যাক্ট করবে, তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে? আমার ফোন নাম্বারে ডাইরেক্টলিও কন্ট্যাক্ট করতে পারে, আবার আমি যে অর্গানাইজেশনটা চালাই হুম, ফিলিং অ্যান্ড হিলিং, হুম, ফিলিং অ্যান্ড হিলিং এর ওয়েবসাইট আছে, ফিলিং অ্যান্ড হুম। হিলিং এর ওয়েবসাইটেও কন্ট্যাক্ট করা যেতে পারে। আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার পেজও আছে, হ্যাঁ, সেখানেও আর কি লোকে কন্ট্যাক্ট করে নিতে আমরা পারে। ডিটেলসটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওর সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। শরীরের সাথে সাথে মনেরও যত্ন নিন, এই একটা কথাই আমি বলতে চাই। তুমি যদি কিছু বলতে চাও অডিয়েন্সদের, একটু বলতে পারো। মেন্টাল হেলথ আজকের দিনে দাঁড়িয়ে ভালো থাকার জন্য প্রচন্ড এসেনশিয়াল একটা জায়গা, এবং সেটা নিয়ে চর্চা আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত করে যেতে হবে, আমার এইটাই বক্তব্য। আচ্ছা, তুমি আজকে এসেছো, প্রচুর আড্ডা মেরেছি তোমার সাথে, একটা দারুণ রেসিপি শেয়ার করেছো। তোমার জন্য ছোট ছোট কিছু গিফট আছে, একটু গিফট গুলো দেখাই ওকে। তোমাকে। প্রথমে রমনিজের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, জামা কিনো। থ্যাংক ইউ। আচ্ছা, সানাস বেকারির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। ও আমার খুব ভালো বন্ধু, ও খুব ভালো, ও হচ্ছে শেফ, আমরা ওকে। পেস্ট্রি শেফ, বা আমি হুম। ভুল হলে তুই আমাকে বলবি কমেন্ট করে। হুম। ও খুব ভালো কেক বানায়, ওর থেকে কেক নিতে পারো। ওয়ান্ডারফুল। ক্যালকাটা হর্টিকালচার অ্যান্ড ফার্মের তরফ থেকে গিফট ভাউচার আছে। গাছ আমরা সবাই ভালোবাসি, একটু গাছ কিনো। নিশ্চয়ই। তুমি যাতে ডেটে যেতে পারো তার জন্য কেটলবেরির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। ওয়াও। আর তারপর তুমি যদি ঘুরতে যেতে চাও তার জন্য মন্দারিকার তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। মন্দারিকাতে আমি আগেও গেছি, আমি পরেও যাব, আই লাভ দ্য প্লেস। মন্দারিকাতে আমার প্রচুর ভালো মেমোরিজ, থ্যাংক ইউ, থ্যাংক তো ইউ gift সো গুলো মাচ। avail করে অবশ্যই জানিও কেমন লাগলো। নিশ্চয়ই। আমাদের আজকের এপিসোডটা একদম শেষ হয়ে গেল, প্রচুর আড্ডা মেরেছি। থ্যাংক ইউ টু অল আওয়ার গিফট পার্টনার্স, কেটলবেরি, মন্দারিকা ইকো রিসোর্ট অ্যান্ড নার্সারি, রমনিজ, সানাস বেকারি, ক্যালকাটা হর্টিকালচার অ্যান্ড ফার্ম। আশা করি আজকের এপিসোডটা আপনাদের খুব ভালো লেগেছে। নিজেদের যত্ন নেবেন, বিশেষ করে মানসিকভাবে ভালো থাকবেন, সেটাই একটা ছোট্ট মেসেজ আপনাদের দেওয়ার ছিল। যদি আজকের এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরও একটা নতুন এপিসোডের সাথে, ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসেন, সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।